আসসালামু আলাইকুম। সবাই যখন এইচএসসি 24 কে নিয়ে ব্যস্ত, 25 কে নিয়ে ব্যস্ত, 26 এর কথা বোধহয় তেমন একটা বলা হচ্ছে না। আমরা এই জন্য 26 এর জন্য একটা স্পেশাল উইক বলতে পারো বা একটা স্পেশাল রুটিন কিন্তু অলরেডি দিয়েছি। আমরা আপাতত 26 এর দিকে ফোকাসড হয়ে কিছু কাজকর্ম করছি। সেগুলো তুমি পরে জানলেও হবে। আপাতত তুমি কি কাজকর্ম করবা, তোমার জীবনের গোল কি এবং কিভাবে আগাবা, এই সময়টাতে অনেকেই দ্বিধাহীনতায় মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগো। তো আমি এবং তোমাদের অন্তঃসাহা ভাইয়া আজকের এই গাইডলাইন সেশনে আমরা সেই মানে আমরা এখানে যদি গাইডলাইন লিখছি, বাট অন্তঃসাহা বলছে যে এটাকে আসলে আমরা রোড ম্যাপ বললে ভালো হবে। মানে তোমার এইচএসসি একাডেমিক থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত জার্নিটাকে কিভাবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, কোন কোন জায়গাতে তোমাকে সতর্ক হতে হবে, কোন কোন জায়গাগুলোতে ভালো মতো কাজ করতে হবে, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। এখন প্রথম কথা হচ্ছে, এখানে যারা শুনছো আমাকে, কেউ কেউ আমাকে চিনে থাকতে পারো, কেউ কেউ নাও চিনতে পারো। তোমরা যেহেতু নতুন মাত্র কলেজে উঠলে, আস্তে আস্তে হয়তো অনেককেই চিনবা। আমার নাম হচ্ছে ডক্টর রিজভী তৌহিদ। আর আমি হচ্ছে রোড টু ডিএমসির ফাউন্ডিং মেম্বার, মানে একদম শুরু থেকে রোড টু ডিএমসিতে পড়াচ্ছি। আর অন্তঃসাহা ভাইয়ের পরিচয় একই। আমরা দুইজনই ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের এমবিবিএস শেষ করেছি এবং আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ভালো পজিশন পেয়েছিলাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে ভালো করতে হয় সে ব্যাপারে আমার পরামর্শগুলো তুমি পাবে। অন্তরকে কেন নিলাম এখানে, কারণ অন্তর সাহার একটা দুর্দান্ত শিক্ষা জীবন বলতে হয়। অন্তর সাহা ভাইয়া এইচএসসি তে উনার রাজশাহী বোর্ডে ফার্স্ট ছিল। তারপরে উনি বুয়েটে ঢাকা মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটিতে একদম টপ পজিশন পেয়ে ফাইনালি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করেছেন। তো আমি মনে করি এই জন্য তোমাদের জন্য সব থেকে ভালো গাইড হচ্ছে অন্তর সাহা, যিনি আসলে জীবনের সব জায়গাতে সাফল্য রেখে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে সাফল্যের পথ দেখিয়েছেন। আজকে তোমাদের সাথে আমরা দুইজন মিলে কথা বলবো, তোমাদের প্রশ্নগুলোরও জবাব দিব। তো এখন এই লাইভটা যেহেতু একটা ফ্রি লাইভ এবং এটা একটা গাইডলাইন সেশন, তোমার অনেক বন্ধুরাই কিন্তু এইরকম একটা লাইভের অপেক্ষায় আছে। আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট পেয়েছি, ইউটিউবে, হ্যাঁ, বা আমাদের পেজে, ভাই 26-এর জন্য একটা গাইডলাইন কিছু একটা দেন, বা আমরা কিভাবে শুরু করব। কারণ সবার কাছ থেকে তুমি কথা শুনতে পারবা না। তুমি, তোমার ধরো ইচ্ছে হচ্ছে মেডিকেলে আসার, তোমার বা ভার্সিটি বা অ্যাডমিশনে ভালো করার, এইচএসসি তে একটা গোল্ডেন পাওয়ার অ্যাডমিশনে ভালো করার, তাহলে তুমি কাদের কথা শুনবা? যারা এই পথটা মারিয়ে এসেছেন, যারা অনেক দিন ধরে এই কাজটা করে আসতেছেন, তাদের কথাই। এবং তারাই এখানে কথাটা বলতে আসছে। তো আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে, তুমি একটু শুরুতে আমি যেটা করছি তুমি এটাই করবা। সেটা হচ্ছে যে আজকের এই লাইভটা একটু কষ্ট করে তুমি শেয়ার করতে পারো। আমি জানি এতে তোমার মনে হবে আমার তো কোনো লাভ নাই, যে তোমার অন্য একটা বন্ধু আজকের লাইভের পরে একটু পড়াশোনাটা শুরু করলো, দেখবা যে ও তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং ভালো কাজ ছড়িয়ে দিতে দোষের তো কিছু নাই। তো তুমি এটা একটু শেয়ার করতে পারো, তোমার বন্ধুকে মেনশন করতে পারো, তোমার মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও কিন্তু লিঙ্কটা তুমি একটু শেয়ার করতে পারো। ঠিক আছে, এটুকু আমরা চাইতেই পারি। আমরা দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। 26 ব্যাচের 26 ব্যাচে কি মাত্র এই কয়জন লোকজন, এটা আমি বিশ্বাস করি না কখনোই। তো ফারহানা চলে আসছে। ফারহানা, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা একটু ঝটপট বন্ধুদেরকে একটু ডেকে নিয়ে আসো, আমরা যেহেতু একটু কথা বলবো আজকে। ঠিক আছে, আর যদি না আসো তাহলে এই কজনের সাথেই কথা বলবো, সমস্যা নেই। ওকে, আমরা যেন আগ্রহটা না হারিয়ে ফেলি 26-কে নিয়ে কথা বলার। ওকে, ফার্স্ট ইয়ার থেকে কিভাবে একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যায় সেই ব্যাপারে কথা হবে। প্রথমে তাহলে আমি শুরু করছি। তোমরা আস্তে আস্তে বোধহয় ধীরে ধীরে আসছো, কে কে আসছো আমাকে একটু জানাইতে পারো। আর যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে কথা বলা শুরু করি। ঠিক আছে, তোমরা অনেকেই কলেজ পেয়ে গেছো পছন্দ মতো, আর অনেকেই হচ্ছে এখনো কলেজ পাওনি, তাই না? দ্বিধাদ্বন্দ্বে ভুগছো। একটা ব্যাপার খেয়াল করেছো কিনা, সময় কিন্তু চলে যাচ্ছে। 24 ব্যাচ কিন্তু পার, মানে 24 ব্যাচকে এখন তুমি আর হিসেবেই নিও না, ওরা এইচএসসি তে বসে যাচ্ছে আগামীকালকে। তাহলে বাকি রইলো তোমার সামনে 25 ব্যাচ। তুমি বলবো আমাকে কি ভয় ধরাচ্ছেন? না, বাস্তবতা দেখাচ্ছি। চোখের পলকে না সময়টা ফুরিয়ে যায়। তো তোমার এখন এক একটা দিন ইম্পর্টেন্ট, পড়াশোনাটা শুরু করে দেওয়া উচিত, এটা হচ্ছে প্রথম কথা। যদিও এই কথা কিন্তু আমি আরো 2 মাস আগে থেকে বলতেছি তোমাদের, যে তোমাদের আসলে একটু একটু করে পড়াশোনা শুরু করা উচিত। কারণ কলেজ জীবনটা এরকম, জানো, ইউজ টু হতে হতেই ফুরুত করে সময় চলে যায়। তুমি দেখবা তোমার ফার্স্ট ইয়ার শেষ, কিন্তু তোমার পড়াশোনা কিছু শেষ হয় নাই। এইটা দেশের 80 ভাগ, 70 থেকে 80 ভাগ স্টুডেন্টের ক্ষেত্রে সেম সিনারিও। ভাই, ফার্স্ট ইয়ার পুরো শেষ হয়ে গেছে, আমি কিছু পড়ি নাই, বা যা পড়ছি এগুলো কোনো কিছু, কোনো পড়া বলে না, এগুলো কোনো অবস্থা নেই। এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেক ব্যাচকে শুরুতে সতর্ক করি, জানাই যে ভাই তোমরা বিপদে পড়তে যাচ্ছ যদি না পড়ালেখা করো। তবুও কয়েক দল মানুষজন পড়ালেখা করবেই না, এবং পড়ালেখা না করে আলটিমেটলি বিপদে পড়বে, এবং বিপদে পড়ার পরে হাহুতাশ করবে। কিন্তু তোমরা যারা আছো তোমরা জানো যে প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। তাহলে আমরা যদি এখন থেকে একটু হিসেব করে নিয়ম করে পড়াশোনাটা আগায় নিয়ে যাই প্ল্যান মাফিক,
তাহলে যেটা হবে সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের একটু আরাম হবে। টেস্টের পরীক্ষাতে আমাদের চোখের পানি নাকের পানি একসাথে হবে না, এবং আলটিমেটলি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আসবে, অ্যাডমিশনে ভালো রেজাল্ট আসবে। এবং অনেকেই মনে করে যে আগে একাডেমিক শেষ করি, আগে এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করি, তারপরে এইচএসসি শেষ করে এরপর দেখা যাবে কোথায় কি চান্স পাওয়া যায়, কোথায় কি পড়া যায়। আমি জাস্ট তোমাকে এখানে জানাতে চাই যে এইটা হচ্ছে একটা ব্যাকডেটেড চিন্তা ভাবনা। এখন তুমি 2024-এ পাস করো, তাই না? 2026 সালে ভর্তি পরীক্ষা দিবা। এই ভাবনার উপর দাঁড়িয়ে থাকলে আসলে হবে না। এই ভাবনার উপর দাঁড়িয়ে থাকলে তুমি পিছিয়ে যাবা। তোমার দরকার হচ্ছে সিমালটেনিয়াস প্রিপারেশন। এটাই সব থেকে ইজি, এটাই সব থেকে এফেক্টিভ। কিভাবে ভাই আমি প্রথম থেকেই একাডেমিক এবং অ্যাডমিশনের একসাথে প্রিপারেশন নিতে পারবো, সেটার কথা আমি তোমাকে বলতেছি। ঠিক আছে, তুমি কিভাবে পড়বা? দেখো 26 ব্যাচ, তোমরা যদি এখনো বাংলা বই না পড়ে থাকো, কালকে এইচএসসি 24-এর বাংলা পরীক্ষা। অনেকে আছে এরকম পোস্ট দেখছি যে ভাই কি কি পদ্য আছে, কালকে কি কি গদ্য আছে, এইটাই জানে না। কারণ বাংলা বইতে অনেক গল্প, অনেক কবিতা, সবগুলো বোর্ডে থাকে না। অনেকে প্রথমবারের মতো সিলেবাস অনুসন্ধান করতেছে। তুমি ডেফিনেটলি ওই দলের কেউ না। এখন তুমি যেটা করতে পারো, বাংলা বইটা হাতে নিয়ে, অবসর তো এখন তো তোমার পুরোই অবসর, এই অবসরে বাংলার গল্প এবং কবিতাগুলো কিন্তু তুমি পড়ে ফেলতে পারো। তুমি জানো একটা কবিতা যখন তুমি প্রথমবার পড়বা, সেটার ভাবার তো সব তোমার অন্তরে প্রবেশ করবে না, সবটুকু অর্থ তুমি বুঝতে পারবা না। বার কয়েক পড়বা, আরো কয়েকবার পড়বা, দেখবা কবিতার ভেতরে তুমি ঢুকতে পারবা, অর্থটা তুমি বুঝতে পারবা। তখন কবিতা থেকে তুমি সিকিউ অ্যান্সার করতে, কিন্তু দেখবা যে নর্মালি কবিতার প্রশ্নগুলো অ্যান্সার ছোট হয়, বেশি লিখা যায় না কবিতা থেকে। কিন্তু তুমি ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু প্রচুর লিখতে পারবা। তো তুমি অবসর টাইমে বাংলার গল্প এবং কবিতাগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আসি সায়েন্সের সাবজেক্টগুলোতে কি করা যায়। অন্তর কিন্তু চলে আসছে। সায়েন্সের সাবজেক্টে কি করা যায় সেইটার উত্তর আমি দিব না, অন্তরকে একটু মাইকটা দেই। হ্যাঁ, অন্তর যেহেতু আসছে, তোমরা একটু এই ফাঁকে একটা কাজ করো, বন্ধুদেরকে একটু জানাও, ঠিক আছে? বন্ধুদেরকে জানাও যে 26 ব্যাচকে, শুধু 26 ব্যাচের জন্য ভাইরা কথা বলতেছেন। এবং তোমরা জানো কিনা আজকে একটা একটা ইম্পর্টেন্ট ইভেন্টও চলমান আছে, আমি বলবো না কি ইভেন্ট, ঠিক আছে? এবং আমি আসলে এটা একটা স্যাক্রিফাইস বলতে পারো। অন্তর ভাই হয়তো বা নট দ্যাট মাচ ফন্ড অফ ক্রিকেট, বাট আমি আসলে ক্রিকেটের খুবই বড় ভক্ত। বাট জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, জানো, এবং এগুলো আমরা ধীরে ধীরে শিখেছি আসলে। তো আমিও কাইন্ড অফ আজকে একটা খেলা চলমান, সেই খেলাটা না দেখে আসলে আমি তোমাদের সাথে কথা বলতে আসছি। সো ইটস কাইন্ড অফ স্যাক্রিফাইস, এবং আই থিঙ্ক তোমরাও একইভাবে সেটা করছো। অন্তরকে মাইকটা দিই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন নতুন নতুন কলেজে আসি, তখন আমাদের মাঝখানে অনেকগুলো ব্যাপার বা অনেকগুলো কোয়েশ্চেন তৈরি হয়। এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আজকে মোটামুটি 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার সময় থাকবো। এবং এই টাইমটার মধ্যে আমাদের লাইফে আমরা কি কি ভুল করে আসছি বা কোন ডিসিশনগুলো সঠিক ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে? একদম পয়েন্ট ধরে ধরে তোমরা ব্যাপারগুলো ফিল করবা। কখন ফিল করবে জানো? যখন তোমরা এইচএসসিটা তোমাদের শেষ হয়ে যাবে, অ্যাডমিশনের দিকে যাবে, তখন তোমরা চিন্তা করবে, আচ্ছা ভাইয়ারা ওই দিন যেদিন টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ছিল, ওই দিন ভাইয়ারা একটা গাইডলাইন সেশন নিয়েছিল, আমি খেলা না দেখে ভাইয়াদের সেশনে ছিলাম। এবং আজকে বা এই পুরো জার্নিতে কথাগুলো মিলে যাচ্ছে। কিভাবে মিলতেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন শুরুতে পড়াশোনাটা শুরু করার পরে আমি অনেক কিছু বুঝতে পারতেছিলাম না। তোমরা অনেকে হয়তো বই কিনে ফেলছো, বা অনেকে হয়তো বই কিনো নাই, বা কিনবো ভাই, বা বড় ভাই আপুদের বইটা নিয়ে এসছি। এখন আমরা কিভাবে এই বইটা পড়তে পারি? বাস বইটা উল্টানোর পরে আমি দেখলাম যে সিলেবাস তো একটা পাহাড় সমান সিলেবাস, তাই না? এই সিলেবাস বা এত বড় এত মোটা একটা বই, আবার দেখলাম যে 5টা রাইটারের আছে। ভাই আমি তো 5টা রাইটারের বই কিনছি, ঠিক আছে, এখন আমার কি হবে? আমিও তোমার মতো প্রত্যেকটা সাবজেক্ট এরকম 4টা 5টা করে রাইটারের বই কিনছিলাম, বুঝছো? তো এখন এই পুরো ব্যাপারগুলোকে কিভাবে আমরা সামলাবো, এটা নিয়ে কথা বলবো। আর কি বলবো, কলেজ নিয়ে কথা বলবো। ঠিক আছে, কলেজে আমরা কতটুকু কলেজের প্রতি ভালোবাসা প্রদর্শন করব, ঠিক আছে, কলেজে যে কি করব কি করব না সবকিছুই সুন্দর করে বলবো। তোমরা অনেকেই কলেজ সিলেকশন পেয়ে গেছো, অনেকেই নিজের পছন্দের কলেজ পাইছো। আমি আমার প্রথম যে পছন্দের কলেজ সেটা পাইছিলাম। রিজভি আর আমরা কেউই কিন্তু ঢাকায় পড়ি নাই, বুঝছো? আমি ঢাকার 4টা কলেজে চান্স পাইছিলাম। আমি ঢাকার 4টা কলেজ আর বগুড়ার একটা কলেজ দিয়েছিলাম,
ঠিক আছে, তো আমি বগুড়ার একটা কলেজেই, আমি সবগুলোতেই চান্স পেয়েছিলাম, আমাদের সময় হচ্ছে সবগুলোতেই চয়েস লিস্ট দিত। তো আমি বগুড়ার আমার যে কলেজ গভর্নমেন্ট নাজিরুল্লাহ কলেজ, এখানে ভর্তি হয়েছিলাম, রিজভি আনন্দমোহন কলেজ। তো এখন তোমরা তো চিন্তা করতেছো, ভাই আমি তো নর্ডেম কলেজে পড়ি নাই, তাহলে আমার পক্ষে কি আসলে ভালো করা সম্ভব? একজন দেখলাম পোস্ট করছে গ্রুপে রিজভি, যে যে আমি তো নর্ডেম কলেজে চান্স পাই নাই, এখন আমি কি আসলে ভালো করতে পারবো জীবনে, বা আমি কি অ্যাডমিশনে চান্স পাবো? তো প্রথম কথা হচ্ছে, আমি আর রিজভি যদি পায়ে থাকি তাহলে তুমিও পাবা, সোজা হিসাব। পড়াশোনা করলেই হবে, কলেজ তো আমাকে স্পেশাল কিছুই দিবে না, এটা হচ্ছে প্রথম কথা। কিছু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারে, তবে এটা তুমি যদি সেই কলেজে নাও চান্স পাও, তাও তুমি নিজেরাও এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারো। কিভাবে পারো? কারণ এখন কিন্তু তোমার কাছে অনেক অনেক কি রিসোর্স আছে। কি রিসোর্স আছে? এই যেমন আজকে আমি তোমাদের সামনে কথা বলতেছি, আমাদের সময় কিন্তু এরকম কথা বলার মতো কেউই ছিল না। বায়োলজি বই কোনটা পড়তে হবে রিজবি, এটা আমি জানছি হচ্ছে 6 মাস পরে। এটা আমি সবসময় ওদেরকে গল্প বলি, বায়োলজি বই, আমি মেডিকেলে পড়ি, বুঝতেই পারতেছো, তার মানে বায়োলজি আমার ভালো মতো পড়া লাগছে। কোন বই পড়তে হবে এটা আমি জানছি 6 মাস পরে। আমার অফলাইন যে টিচার ছিলেন, উনি একটা বই পড়াতো, বইটা খুবই ভালো ছিল, কিন্তু ওখান থেকে কোনো প্রশ্ন আসতো না। তোমরা হয়তো নাম শুনবা, এডলিন ডি ক্রুজ, মেঘনাথ নাম সাহা, শুনবে না, দরকার নেই এগুলো নাম শোনার। দরকার নাই। আমি এই বইগুলো প্রথমে কিনছিলাম, কিনে আলটিমেটলি দেখছি যে কোনো লাভ হচ্ছে না। পরে আমি নিজেই খোঁজাখুঁজি করলাম যে আচ্ছা মেডিকেলে এইচএসসি পরীক্ষায় কোন বই থেকে প্রশ্ন আসে। তখন আমি খুঁজে পাইলাম গাজী আজমল এবং আবুল হাসান স্যারের যে বইটা, সেই বই থেকে প্রশ্ন আসে। এবং আমি আমার জীবনে এই 6 মাস পরে, বইয়ের নামগুলো সব একসাথে লিখবো নি, আচ্ছা তুই বইয়ের নামগুলো লিখতে থাক। হ্যাঁ, রিজভি বইয়ের নামগুলো লিখতে থাক, তাহলে টাইমটা আর একটু বাঁচবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বায়োলজির জন্য আমরা কি বই পড়বো? আমরা কিন্তু বোর্ডে লিখতেছি অলরেডি, তাই না? বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আমরা পড়বো হচ্ছে আবুল হাসান স্যারের বই, এবং বায়োলজি সেকেন্ড পেপার যেটা আছে এটার জন্য আমরা পড়বো গাজী আজমল স্যারের বই। ভাই অনেকেই তো দেখলাম যে ভাই 2টা 3টা করে বই কিনছে, তো আমরা এই ব্যাপারে আসলে কি করব? তুমি চাইলে সেকেন্ড আরেকটা বই কিনতে পারো, এর বেশি আর কিছু না। এখন দরকার নাই, এখন নিলে তুমি আসলে একটা পাজেল অবস্থার মধ্যে পড়বা, কিছুদিন পরে নাও, ঠিক আছে? আগে একটা করে বই নিয়ে নিয়ে ফেলো। ভাই নতুন এডিশন আসেনি, আরো 1 মাস 1.5 মাস পরে আসবে, আমি বলবো যে 1 মাস 1.5 মাস দেরি করার কোনো দরকার নাই, তুমি নিয়ে ফেলো। আমার বোনও কিন্তু এইচএসসি 26, বুঝছো, 26 ব্যাচ, ওকে আমি এই যে আসার আগের দিনে বই কিনে দিয়ে আসলাম, বুঝছো, আইসিটি বই কিনে দিয়ে আসলাম। তো কারণ কি, এই দোকানদারের কাছে গেলাম, দোকানদার বললো যে এটা 1 মাস পরে আসবে নতুন এডিশন। আমি বললাম আমার 1 মাস পরে নতুন এডিশনের দরকার নেই, আমার 1 মাস পড়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ওকে আমি বলছি যে তুই এখন থেকেই যত পারিস পড়ে আগায় ফেল, এইচএসসি লাইফে পড়া আগানোর কোনো বিকল্প নাই। ওকে যে যে গাইডলাইন দিচ্ছে এগুলো তোমাকেও দিব আসলে, বুঝছো? তাহলে আমরা বায়োলজি দেখলাম আবুল হাসান স্যার, সেকেন্ড পেপার হচ্ছে গাজী আজমল স্যার। কেমিস্ট্রি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার দুটাই হচ্ছে কি হাজারি স্যারের বইটা কিনবো, বইটা অসাধারণ বই। আর ফিজিক্স আমরা পড়বো হচ্ছে 2টা বইয়ের কথা রিভি ভাই লিখবে। একটা বইয়ের কথা লিখবে হচ্ছে কি, একটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের কথা লিখবে, আর আরেকটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বইয়ের কথা লিখবে, ঠিক আছে? ইসাক স্যারের বইটা মেডিকেলের জন্য মাস্ট লাগে, এইচএস এর জন্য লাগে। শাহজাহান তপন স্যারের বইটা খুবই ভালো, আমি পার্সোনালি সাজেস্ট করবো এই বইটা তোমাদের চয়েস লিস্টে রাখার জন্য, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো একটা জিনিস, যে এইচএসসি লাইফে যে সমস্যাটা হয় সেটা আমি একটু বলি, যে বই পড়াটা আসলে কতটুকু দরকার, এই ব্যাপারটা নিয়ে একটু করে কথা বলবো আগে। আমি এখনো যখন অ্যাডমিশন, এই যে যারা এইচএসসি 24 আছে তাদের সাথে কথা বলি, ওরা অনেক সময় বলে বসে, ভাই আমি তো এখনো বই পড়ি নাই, আমি কি আসলে মেডিকেল ভালো করতে পারবো? এদের উদ্দেশ্যে কথা হচ্ছে তোমার পক্ষে ভালো করাটা কঠিন হয়ে গেছে অলরেডি, কারণ যারা বই এতদিন পড়ছে তাদের সাথে পেরে ওঠাটা কিন্তু একটু কঠিন। বুঝতে পারছো আমার কথাটা? এই কথাটার মর্মার্থ কি আসলে? কথাটার মর্মার্থ হচ্ছে, আমরা যেসব জায়গায় পড়ি বা যেসব টিচারের কাছে পড়ি, আমি তাদেরকে খারাপ বলতেছি না, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে তারা বই পড়ার যে গুরুত্বটা, সেই ব্যাপারটা তোমাদেরকে পুরোপুরি বুঝায় উঠতে পারে নাই, বুঝছো? এটা একটা সমস্যা। তো এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? উপায় হচ্ছে তোমার নিজের বইগুলা পড়া। ইভেন তোমরা যারা আমাদের কোর্সগুলোতে আছো, তোমরা জানো আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য একাডেমিক বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংরেজি কোর্স আছে। তো এই কোর্সগুলো থেকে আমরা কি করি জানো? আমরা কিন্তু একদম বই ধরে ধরে পড়াই, বইয়ের লাইন ধরে ধরে পড়াই। এতে করে কি হয়? এতে করে কি হয়, তোমার বইটা আমাদের সাথে পড়া হয়ে গেল, যেগুলো কঠিন জিনিস ওগুলো ধরো ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে দেখায় দিলাম, ছবি দেখায় দিলাম,
দেখানোর পরে তোমাদেরকে আবার বইটাই পড়ায় দিলাম, পরবর্তীতে আবার রিক্যাপ করলাম। এই হচ্ছে পুরো প্রসিডিওর। এখন যদি তুমি শুধুমাত্র ওই যে স্যারের নোট স্লাইড এগুলো পড়ো, তাহলে কি হবে জানো, তোমাদের এখানে তো অনেকেই মেডিকেল বা ভার্সিটি পরীক্ষা দিবা, তারা বা এইচএসসি পরীক্ষা দিবা সবাই, তো তোমরা ওই সময় যে ফিল করবা যে তোমাদের হাত, তুমি বইটাই পড়ো নাই, তোমার জ্ঞানগুলো হচ্ছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় আছে, কানেকশন নাই কোনো, এই যে পুরো নলেজটা কমপ্লিট না, নলেজগুলো কেমন হয়ে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে। এই বিক্ষিপ্ত নলেজগুলোকে ব্রিজ করার একমাত্র উপায় হচ্ছে এই বইগুলো পড়া। তোমরা আমাদের কোর্সে থাকো না থাকো, যেখানেই পড়ো, নিজে পড়ো, বাসায় পড়ো, যেভাবেই পড়ো না কেন, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে এই বইগুলো তোমরা অবশ্যই পড়ো। ভাই শুধু দাগানো লাইন পড়বো, আমি তো মেডিকেল প্রিপারেশন নিতে চাই না, আগে তুমি পুরো চ্যাপ্টারটা একবার দুবার ভালো মতো রিডিং করে বুঝে নিবা, তারপরে তুমি দাগানো লাইনের দিকে হাত দিবে, এটা হচ্ছে সোজা ব্যাপার। ওকে, আমি একটু রিজভি ভাইয়ের দিকে মাইকটা দেই, রিজভি ভাই আগাক, আমি এখানে একটু আইসিটি ম্যাথ এই বইগুলোর কথা একটু লিখি। ওকে, দেখো এক এক কলেজে এক এক বই পড়ায়, বাট ওই যে বললাম আমরা আসলে মেডিকেল প্রিপারেশন যদি কেউ নিয়ে থাকি তাহলে অবশ্যই এই বইগুলো পড়া উচিত। এবার তোমার আসলে আমি বলবো ফার্স্ট ইয়ারেই সিদ্ধান্ত, ফার্স্ট ইয়ার না মানে আগামী 1-2 মাসের মধ্যেই তুমি সিদ্ধান্ত ফিক্স করে ফেলবা যে তুমি আসলে এইচএসসির পর কি করবা। এটা বিভিন্ন অপশন থাকতে পারে, তুমি দেশে থাকবা না বিদেশ থাকবা, প্রথমে এটা চুজ করার ব্যাপার। যদি দেশে থাকো তাহলে কি তুমি আসলে ডিফেন্সে যাবা নাকি আসলে ট্রেডিশনাল পড়াশোনাতে আসবা। যদি পড়াশোনাতে আসো, পড়াশোনাতে আসলে মানে ডিফেন্সে গেলেও তো আসলে ব্যাকআপ হিসেবে তোমার পড়াশোনায় আসবা কিনা। ডিফেন্স মানে হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, অনেকের এই প্ল্যানগুলো থাকে। এটা থাকলেও তোমার কিন্তু ব্যাকআপ হিসেবে পড়াশোনাটা করতে হবে, তাই না? তো তখন তুমি কি আসলে ভার্সিটি প্রিপারেশন নিবা নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং, এটা আগে সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হবে। এখন এই সিদ্ধান্তটা কিভাবে নিব, দেখো আমার কিন্তু বায়োলজি পড়তে ভালো লাগতো, আমার ডাক্তারদের দেখতে ভালো লাগতো, আমার এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা আমি নিজে অনুভব করেছিলাম। এটা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না, এটা তুমিই বুঝতে পারবে। নিজেকে জিজ্ঞেস করলে অ্যান্সার চলে আসে, আমি আসলে কোন প্রফেশনে আমি নিজেকে দেখতে চাই। হ্যাঁ, পারবো না পারবো এটা পরের কথা, আগে আগে এভাবে চিন্তা করবা না যে এটা কঠিন এটা সহজ, এভাবে চিন্তা না করে এখনো তুমি সো ইয়াং, এখনো অনেক সময় আছে, উত্থান পতন হবে প্রচুর। তুমি যাকে স্কুলে ফার্স্ট গার্ল ফার্স্ট বয় দেখছো, সে যে আলটিমেটলি সবসময় ফার্স্ট গার্ল ফার্স্ট বয় থাকবে কলেজে, এরকম কিন্তু কথা না। কলেজে অনেক উত্থান পতন হবে। তো তুমি আগে ডিসাইড করো যে কোন দিকে তোমার ভালো লাগে এবং সিদ্ধান্তটা নিয়ে ফেলো, এবং ওই অনুযায়ী তুমি প্ল্যাটফর্মগুলোকে ফলো করো। তুমি যদি মনে করো আমি ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা কাজ করে সেই প্ল্যাটফর্মগুলোকে তুমি ফলো করো। হ্যাঁ, আর আমাদেরকে ফলো করলে লাভ হচ্ছে কি, এখানে ভার্সেটাইল লোক আছে বেসিক্যালি, অন্তর সাহা সব জায়গাতে চান্স প্রাপ্ত, ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট, মেডিকেল, ঢাকা মেডিকেল সব জায়গাতেই। তো তার কথাগুলো তুমি শুনতে পারো। আর যদি হয় মেডিকেল প্রিপারেশন তোমার উদ্দেশ্য, তাহলে আমি তোমাকে একটু জোর জোর গলায় বলবো যে আমাদের যে কোর্সগুলো আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, এইগুলো তোমাকে আসলে মেডিকেলের জন্য খুব ভালো মতো তৈরি করবে একাডেমিক লাইফে। একটা দুঃখজনক হলেও একটা সত্য কথা হচ্ছে কি জানো, আমাদেরকে যেই স্যাররা পড়ান কলেজ লাইফে, স্যাররা কেন যেন শুধুমাত্র A+ পর্যন্ত তাদের চিন্তাটা আবদ্ধ করে রাখেন, স্টুডেন্টদের মাঝখানেও ওই চিন্তাটাই ঢুকায় দেন। আমি জানি তোমাকে A+ পাইতে হবে, A+ না পাইলে এই ব্যাপারটা খারাপ, কিন্তু A+ পাওয়াই তোমার শেষ না, এই জার্নিটার শেষ না। আমার এই বইগুলো থেকেই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তা আমি তোমাদের জাস্ট বলতে চাই, শুধু A+ এর দিকে তাকিয়ে না থেকে ওই অ্যাডমিশন জার্নির দিকেও তাকাবা এবং একটু একটু করে আগাবা। আমি কিন্তু তোমার এই 1 বছরের মধ্যে বা সামনের 2 মাসের মধ্যে সব শেষ করে ফেলতে বলতেছি না। এইটাই বলবো যে আসলে কিভাবে একসাথে একাডেমিক পড়বা, একই সাথে অ্যাডমিশন পড়বা। আমি যদি একটু ওই কথাটা বললে তারপর আবার ওই যে অন্তর যে বইগুলো লিখছে সেখানে আসি। খেয়াল করো, তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা, ধরো তুমি ফিজিক্সের প্রথম ভেক্টর চ্যাপ্টার সবাই শুরু করে, তাই না? তাহলে তুমি ধরো ভেক্টর শুরু করলা, তাহলে কিভাবে পড়া যায় ভেক্টর চ্যাপ্টারটা? এই দেখো, এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাদের ম্যাথে একটা চ্যাপ্টার আছে, মানে ফিজিক্স ভালো মতন পড়লে ম্যাথ ওই দিক দিয়ে দেখবা যে সব ক্লিয়ার, ফকফকা। যারা মানে বুদ্ধিমান ওরা এইভাবে কাজে লাগায়, পড়াগুলোকে ছোট করে নিয়ে আসে। আর যে গাধা ও ভাববে ফিজিক্সে একটা ভেক্টর, ম্যাথে আর একটা ভেক্টর, তার জন্য ভেক্টর হচ্ছে 2টা আলাদা চ্যাপ্টার। এনিওয়ে, তাহলে তুমি এটা ভালো মতনের প্রথমে আসলে আমি আমি কি করতাম, মানে আমি ফিজিক্স যে খুব ভালোবাসতাম তা না, কিন্তু আমি মূল বই খুব ভালো মতনে পড়তাম। থিওরি যেগুলো বুঝতাম না, এগুলো না বুঝলে আমার কেন যেন শান্তি লাগতো না মনে। ধরো এখানে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের ব্যাপার আছে যেগুলো আমরা কলেজে উঠেই প্রথম দেখি। তো এই হিসাবগুলো কিছু না বুঝলে আমার খুবই খিটখিট লাগতো। আমি ঠিকই স্যারকে গিয়ে জিজ্ঞেস করতাম, আমি জানি এই থিওরি থেকে কোনো সিকিউ আসবে না, কিন্তু বইয়ের একটা পার্ট আমি বুঝতেছি না, এটা আমার জন্য একটু অস্বস্তিকর লাগতো, বা এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো। আমি এইভাবে ক্লিয়ার করে করে বইগুলো পড়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি মূল বই পড়বো। ঠিক আছে, আমি 1 সপ্তাহ লাগায় পড়ি,
4-5 দিনে পড়ি, আমি মূল বইয়ের সবগুলো পেজ পড়ার চেষ্টা করব। এখন তুমি বলতে পারো ভাই আমার তো কলেজে ক্লাস শুরু হয় নাই, আমার তো কোনো প্রাইভেট শুরু করি নাই। দেখো এই যে বললাম, এখন মানে কাইন্ড অফ যে চারপাশে এত রিসোর্স, তুমি জাস্ট কোনটা নিবা এটা তোমার জাস্ট ভেক্টর লিখে সার্চ দিয়ে তুমি অনলাইনে অনেক ভালো ফিজিক্স টিচার আছেন, যে কারো একজনের ক্লাস যারটা তোমার ভালো লাগে পছন্দ হয় তুমি করলা, তাহলে তুমি শুরুতে একটা ক্লাস করে নাও, ঠিক আছে? এটা ক্লাস করে নাও, ক্লাস করে পাশাপাশি তুমি বইটা পড়ো। আচ্ছা, এরপর তুমি কি করবা? এরপরের এক্সট্রা কাজগুলো যারা করবে তারাই লেভেল আপ হবে। হ্যাঁ, অবশ্যই এইটাও তোমার বেস। অনেকে এই কাজটাই করবে না, অনেকে ক্লাস করবে আর ম্যাথ সলভ করবে। ওই ম্যাথ সলভটা দেখবা যে হাওয়ায় উড়ায় যাচ্ছে। একটা বেস আগে রেডি করতে হবে, চ্যাপ্টারে কি আছে, কি নিয়ে আলোচনা, এগুলো না বুঝে খালি ম্যাথ সলভ করলে ওই 2 দিন পরে ম্যাথ ভুলে যাবে। আচ্ছা, তাহলে মূল বই পড়ার পরে আমরা যেটা করব আরেকটা কাজ, সেটা হচ্ছে অনুশীলনীতে তুমি দেখবা অনুশীলনীর অবজেক্টিভ আছে। তোমরা পড়ো কি গাইড বইয়ের অবজেক্টিভ? আরে ভাই, তোমার বইয়ে এত সুন্দর সুন্দর অবজেক্টিভ দেওয়া, যেগুলো বইয়ের লেখক যারা উনারা দিয়ে দিচ্ছেন, এগুলা না পড়ে অন্যদের অবজেক্টিভ গুলো তুমি জোর করে পড়ো কেন? এগুলাই টপ মোস্ট ইম্পর্টেন্ট, এইচএসসিতেও অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে অনুশীলনীর অবজেক্টিভ গুলো আমি অবশ্যই পড়বো। আমি এখানে 2-1টা আটকে যাব, সেগুলো নিয়ে আমি বন্ধুর সাথে কনসাল্ট করব। দেখবা যে বন্ধু বন্ধু কনসাল্ট করে সব ক্লিয়ার করে ফেলা যায়, একটা ভালো বন্ধু তোমার যদি থাকে। না পারলে স্যারের কাছে, ভাইয়ের কাছে জিজ্ঞেস করবা। অনুশীলনী অবজেক্টিভ শেষ করার পরে তুমি যেটা করতে পারো, এই জায়গাটাই হচ্ছে আসল খেলা। এই যে মূল বই একাডেমিকে কাজে লাগবে, অনুশীলনী অবজেক্টিভ একাডেমিক, অ্যাডমিশন, মানে সবই কাজে লাগবে। এখন একটা এক্সট্রা কাজ তোমার করতে হবে, এটা কি জানো? এটা ফার্স্ট ইয়ার থেকে অভ্যাস করা শুরু করো। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। কি কোশ্চেন সলভ করবো ভাই? তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো দেখবা। ডেফিনেটলি তুমি সব প্রশ্ন পারবা না, একবার পরে কি সব প্রশ্ন পারা যায়? টাইপটা দেখো, আইডিয়াগুলো নাও, এতে ক্ষতির কিছু নাই। হ্যাঁ, বন্ধুরা বলবে যে ও তো এখনই কোশ্চেন ব্যাংক সলভ করতেছে, উচ্ছন্নে যাক, যা খুশি বলুক, বাট তুমি দেখো, শুরু থেকেই দেখো, ঠিক আছে? তোমার ব্রেইন খুলবে, মস্তিষ্ক খুলবে। আর এইগুলো ওই যে 3 মাস প্রিপারেশনে এগুলো ব্রেইন খুলে না, লাভ হয় না। আর তুমি যদি ধরো মেডিকেল প্রিপারেশন নিতে চাও, তাহলে প্রিভিয়াস ইয়ার মেডিকেল কোশ্চেন দেখবা, সাথে ভার্সিটিটা একটু দেখবা, কারণ মেডিকেল আর ভার্সিটি সিমালটেনিয়াসলি নেওয়া যায়। এই যে তুমি এই কোশ্চেনগুলো সলভ করতেছো না, এইগুলা কিন্তু তোমার একাডেমিকেও হেল্প করবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। একাডেমিক অবজেক্টিভ আছে না, দেখবা এইগুলো থেকে একাডেমিকেও কমন পড়তেছে, বুঝছো? আচ্ছা, এইগুলো করার পরে আপাতত এইটুক করে একটা চ্যাপ্টার তুমি রেখে দিতে পারো। হ্যাঁ, বা তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে একটু সিকিউ সলভ করতে পারো। সিকিউ সলভ করতে করা যায় বোর্ড কোশ্চেন, আলতু ফালতু কোশ্চেন না দেখে তুমি এই চ্যাপ্টার থেকে কি কি বোর্ড কোশ্চেন আসছে সেইগুলো একটু দেখো, ঠিক আছে? এগুলো সলভ করতে পারতেছো কিনা দেখো। এভাবে একটা চ্যাপ্টারের উপর তুমি কমপ্লিট প্রিপারেশন নিতে পারো। এখন মানুষ এইখানেই থেমে যায়, এগুলো তো পরে দূরে থাক, এগুলোর কথা এগুলো কিন্তু করতেই হবে। ভালো রেজাল্ট করতে চাইলে এই ব্যাপারগুলো তোমার করতেই হবে। তুমি কবে সজাগ হবা? তোমার টেস্টের পরে, তোমার এইচএসসির পরে, তখন সজাগ হয়ে লাভ আছে? এখন থেকে সজাগ হয়ে এইভাবে একটা একটা করে চ্যাপ্টার শেষ করো না। একটা টার্গেট নাও যে এই উইকে আমি 3টা চ্যাপ্টার শেষ করব। হ্যাঁ, তুমুল পড়াশোনা দিব, এখন পড়লে পরে আরাম। ওকে, আচ্ছা, অন্তর ভাইকে একটু দেই, তাহলে আমি আলোচনা করলাম কিভাবে একটা চ্যাপ্টারকে একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া যায়। আমি একটু সামারি করে দেই। প্রথমে একটা চ্যাপ্টারের উপর আমরা একটা ক্লাস করব। হ্যাঁ, তোমরা অনেকেই হচ্ছে ফ্রি ক্লাস দেখতে পারো, আবার অনেকেই হচ্ছে যে ফ্রি ক্লাস দেখলে পরে ওই গোছানো ব্যাপারটা বোধহয় পাও না সবসময়। সেক্ষেত্রে তুমি কোর্সে এনরোল হতে পারো। আমাদের যদিও কোনো ফিজিক্স কোর্স নাই, আমাদের বায়োলজি, কেমিস্ট্রি এবং ইংলিশ কোর্স আছে। সেইগুলোতে কিভাবে সাজায় পড়াইতে হয় আমাদের সাথে ফ্লোতে তুমি আগাই গেলেই হবে। আচ্ছা, মূল বইটা ভালো করে পড়লা, অনুশীলনী অবজেক্টিভ সলভ করলা, 100টার মতো অবজেক্টিভ থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করে নিবা সিনিয়রের কাছ থেকে, বা কিনে নিবা, কয় টাকার দাম, ঠিক আছে? মেডিকেলেরটা আমাদের কিছুদিনের মধ্যে আসতেছে। ওরা তো এটা এখন পাবে না। না, ওরা চাইলে এটা আমরা ব্যবস্থা করবো আর কি। শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা হয়তো 26 ব্যাচ যারা, তারা আমাদের কোশ্চেন ব্যাংকটা নিতে পারবে। এটা আমরা মানে কাজ চলতেছে, প্রিন্ট হয়ে গেলে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? ব্যাখ্যা সহ একদম সবগুলো চ্যাপ্টার ওয়াইজ। তো আমি অন্তর কাছে যাই। তো এই ছিল কথা। আর আমরা তোমাদের কি কি বই পড়তে হবে সেটা নিয়ে কথা বলতেছিলাম বেসিকলি। তো সায়েন্সের বইগুলো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির কথা বলেছি, বাকিগুলো অন্তর একটু বলবো। আচ্ছা, ম্যাথ হচ্ছে দেখো, আমি নিজে পার্সোনালি কেতাব স্যারের বই পড়তাম, এবং আমি এটাকে বলি যে এই বইয়ের যদি সব অঙ্ক পারো, তোমার বইয়েটা আসে যে কোনো অঙ্ক পারবা, সোজা হিসাব, ঠিক আছে? বই এত অঙ্ক আছে,
এত প্রবলেম আছে, এত ম্যাথ আছে, ঠিক আছে। এটা একটা সুপার বুক বলা যায়। অন্যগুলো ভালো, অন্যগুলো পড়তে পারো। আইসিটির জন্য আমি মাহবুব রহমান স্যারের বইটা পড়ছি, আর লাস্ট দেখলাম অক্ষরপত্রের যে বইটা, এটাও বেশ ভালো, আমার বোনকে কিনে দিয়ে এসেছি, ঠিক আছে। ওটাই তোমাদেরকেও বললাম, ঠিক আছে, বইগুলো ভালো। তুমি এখন থেকেই মানে যত বেশি পড়ে আগায় রাখতে পারো। তোমরা হয়তো চিন্তা করতেছো এই যে রিজভি ভাই যে কথাটা বললো, এটা আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল কিনা। ডেফিনেটলি এটা সেম ছিল, ডেফিনেটলি সেম ছিল, ঠিক আছে। এবং আমি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসলে কি কি সলভ করছি জানো? আমি এখানে হচ্ছে বুয়েটের কোশ্চেন সলভ করছি, আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করছি, আমি এখানে মেডিকেলের প্রশ্ন সলভ করছি, যার কারণে পরবর্তীতে আমি 3টে জায়গায় চান্স পাইছিলাম, ঠিক আছে। হচ্ছে সোজা হিসাব। এই যে বোর্ড কোশ্চেনও সলভ করতাম। মানে তুমি এই তোমার এইচএসসি লাইফেই তুমি আসলে অ্যাডমিশনের পড়াগুলো শেষ করে ফেলবা। এটা যদি তুমি করতে পারো, তুমি অ্যাডমিশনে কেউ তোমাকে ঠেকাতে পারবে না। কেন ঠেকাতে পারবে না? কারণ সৃষ্টিকর্তা পরিশ্রমীদের কখনো নিরাশ করে না, সোজা হিসাব, বুঝছো? তুমি এত পরিশ্রম করছো, সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবে বলে তোমার মনে হয়? অবশ্যই না। ইনজাস্টিস মানুষ করতে পারে, সৃষ্টিকর্তা করে না বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে। জীবনে যে জায়গায় মানে দ্বিধা করছি, চিন্তা করছি যে এখানে বোধহয় চান্স না পাইলেও চলবে, বা এই জিনিসটা বোধহয় আমার জন্য অতটা জরুরি না, ঠিক আছে, সেই জায়গাগুলোতে জীবনে ধরা গেছি সব জায়গায়, বুঝছো? এটা একটা সত্যি কথা। কিন্তু যে জায়গাগুলোতে চিন্তা করছি না, এটা আমার পেতে হবে, ঠিক আছে, সেই জায়গাগুলোতে সৃষ্টিকর্তা পার করায় নিছে। এটা হচ্ছে ক্লিয়ার হিসাব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের যে ব্যাপার। আচ্ছা ভাই, কেমিস্ট্রি কথা যদি আমি বলি, এবং এখানে মূল বই বলতে কিন্তু আমি ওই যে ইসাক স্যারের বই এবং সাথে শাহজাহান তপন স্যারের বইটাও একটু পড়ার চেষ্টা করবো সাথে সাথে। স্যারের বইটা অসাধারণ। কেমিস্ট্রি যদি আমি বলতে চাই, কেমিস্ট্রির ব্যাপারটাও সেম হুবহু, শুধুমাত্র কেমিস্ট্রির ক্ষেত্রে মূল বইয়ের উপরে আমি আরো 2টে স্টার দিচ্ছি। এবং তোমরা হয়তো জানো আমাদের একটা কেমিস্ট্রি কোর্স আছে, নাম হচ্ছে কেমিস্ট্রি 360। এই কেমিস্ট্রি 360তেও কিন্তু আমরা মানে একটা রেভলিউশনারি কাজ করছি, সেটা হচ্ছে আমরা বই ধরে ধরে পড়াই, একদম বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে। এবং আজকে ধরো বইয়ের প্রত্যেকটা লাইন পড়াইলাম, পরের দিন যখন ক্লাস শুরু হয়, ক্লাস শুরুতেই আগে 10টা-15টা কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে আমরা থ্রো করি। ওই যে ছোটবেলায় স্যারদের কাছে যখন পড়তাম, বাসায় এসে পড়াইতো, আগের দিনের পড়া ধরতো না, অনেকটা ওইরকম, ঠিক আছে। মানে লেসন রিকল বলে আমরা একটা এটা এই ফিচারটার নামকরণ করছি আর কি, যাতে তোমার আগের দিনের পড়াটা আরেকবার রিভিশন হয়। তো এরপরে আমরা কি করবো, আমরা হচ্ছে অবজেক্টিভ সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো, এভাবে আমরা ব্যাপারটা নিয়ে আগাবো। আচ্ছা, এখন আমরা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি অলরেডি ডান করে ফেলছি। বায়োলজিটা আমরা লাস্টে বলবো। আগামীকাল কিন্তু একটা স্পেশাল ইভেন্ট আছে, সেটা হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি 3.0, এটা লঞ্চিং ইভেন্ট আছে, এখানেও আমরা বায়োলজি নিয়ে স্পেশালি কথা বলবো, ঠিক আছে। একদম স্পেশালি বায়োলজি নিয়ে কথা হবে ওখানে। তো আরো কিছু কিছু সাবজেক্ট আছে, তোমরা জানো। আমি একটু আইসিটির কথা যদি বলি, এই সাবজেক্টটাকে তোমরা এইচএসসি তে কোনো গুরুত্বই দাও নাই। আমি আমার বোনকে জিজ্ঞাসা করছিলাম, আমার বোন বলল যে এটা তো পরীক্ষার আগের দিন পড়ছি। তো এই এইচএসসি তে যদি এটা পরীক্ষার আগের দিন পড়ো, তাহলে জীবন তামা তামা হয়ে যাবে, ঠিক আছে। এবং আইসিটি ভালোভাবে বললে অনেক ভালো নাম্বার পাওয়া যায়, ডেফিনেটলি এখানে 100তে 100 পাওয়া যায়, ঠিক আছে। আমি পাইছিলাম আর কি এইচএসসি তে। তো আইসিটি পড়ার সময় আমি তোমাদেরকে বলবো 3rd চ্যাপ্টার দিয়ে শুরু করতে, তাহলে ভালো লাগবে। 3rd চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে, এবং 3rd চ্যাপ্টারে কিন্তু অনেক ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ টাইপের জিনিস আছে এবং লজিক গেট আছে। খুব বেশি ইন্টারেস্টিং লাগবে আমি এটা বলতেছি না, বাট 3rd চ্যাপ্টার দিয়ে শুরু করাটা আইডিয়াল বলে আমার মনে হয়। এরপরে তুমি 2nd চ্যাপ্টার বা 1st চ্যাপ্টার পড়তে পারো, আর 4th চ্যাপ্টারটাও পড়তে পারো। এটা HTML আছে, এটা হচ্ছে তোমার 3rd চ্যাপ্টার পড়ার পরে যাবো আর কি। এবং ডেফিনেটলি একটা ভালো বই চুজ করবা, একটা ক্লাস দেখবে, একটা ভালো বই চুজ করবা। এবং এখানে তো অ্যাডমিশনের কোনো ব্যাপার স্যাপার নাই, এখানকার থিওরি হচ্ছে সহজ। তুমি একটা ক্লাস দেখলা, তারপরে তুমি বই পড়লা, ঠিক আছে, তারপরে তুমি সেটাকে প্র্যাকটিস করলা, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওই যে পরবর্তীতে প্রোগ্রামিং এর কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। এই হচ্ছে আইসিটির যে ব্যাপারটা, ঠিক আছে। বাংলা তো রিজভি ভাই শুরুতেই বলে ফেলছে যে বাংলাটা তুমি গদ্য পদ্য এখন থেকে পড়া শুরু করবে, এটার জন্য আলাদা খুব বেশি কোর্স বা হাবিজাবি তেমন একটা দরকার নেই, ঠিক আছে। আমরা মাঝে মাঝে ফ্রি ক্লাস দিব তোমাদের, এটুকু আমি তোমাদেরকে এনশিওর করলাম। আইসিটিও হবে, অসীম কুমার সাহার বই কেমন? ভালো হবে, সমস্যা নেই, ভালো হবে, ঠিক আছে। অসীম কুমার সাহা স্যারের বইও ভালো, ম্যাথ, সমস্যা নেই। তোমরা একজন প্রশ্ন করছো, আমি সেটার উত্তর দিলাম আর কি। এনডিসি, আচ্ছা, এটার কথা হচ্ছে যে বিগত
মানে রিজভি তোর সময় 2016 সালে আমাদের যে ব্যাচটা, তো রিজভি তো হচ্ছে ও ছিল ফার্স্ট, সে পড়ছে আনন্দমোহন কলেজ থেকে। সেকেন্ড যে ছিল ওর নামও শুভ ছিল, সে হচ্ছে ফৌজহাট ক্যাডেট কলেজ থেকে। যে থার্ড ছিল সেটা একটা মেয়ে ছিল, তো মেয়ে তো নর্ডেম কলেজে পড়ে না, এটা তুমি বুঝতেই পারতেছো। তো ফার্স্ট সেকেন্ড থার্ড কেউই নর্ডেম কলেজ থেকে ছিল না, এবং ইভেন টপ 10 এর মধ্যে কেউ ছিল কিনা আমি জানি না, টপ 10 এর মধ্যে ওই ওই বছর ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আমি নিজেও নর্ডেম কলেজে পড়ি নাই, তো নর্ডেম কলেজে পড়তেই হবে ফার্স্ট মানে টপ টপ করার জন্য, এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, ঠিক আছে? আবার যারা নর্ডেমে চান্স পাইছো বা পড়ো, তারা এটাকে হেট কমেন্ট হিসেবে নিও না, ঠিক আছে? এটা ডেফিনেটলি ভালো কলেজ, কিন্তু এমন না যেখানে না পড়লে তুমি চান্স পাবা না। নর্ডেম কলেজে সিট কয়টা? 1000। মেডিকেলে সিট কত? 5000। তাহলে কি, তো তুমি টেনশন করো কি? নর্ডেম কলেজ থেকে তো এটাই 500 জন চলে যাবে, তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য কয়জন থাকবে আর? বুঝছো না? এত টেনশন কিসের? কলেজ, আচ্ছা কলেজ নিয়ে আর দুই একটা কথা একটু বলি। কলেজ লাইফ খুব রঙিন জীবন, আমার জীবনও রঙিন ছিল, বিশেষ করে রিজবির জীবন অনেক রঙিন ছিল। রিজবি অনেক খেলাধুলা করছে, খেলাধুলা মানে সত্যিকারের খেলাধুলা আর কি, ঠিক আছে? তোমরা অন্য কিছু মনে করো, তোমরা তো অন্য কিছু মনে করো। হচ্ছে হ্যান্ডবল খেলতো আর কি, তো টেস্ট পরীক্ষা বাদ দিয়ে হ্যান্ডবল খেলতে গেছিল। যাই হোক, ওগুলো গল্প পরে শুনবো। তো এখন ঘটনা হচ্ছে যে কলেজে তুমি মানে কিভাবে যাবা বা কতদিন যাবা। কলেজে যদি ভালো পড়া হয় তুমি রেগুলার যাবা, কলেজে যদি ভালো পড়া না হয়, ঠিক আছে, তাহলে তুমি একটু কলেজ হালকা করে ফাঁকি দিতে পারো, ঠিক আছে? যেমন আমার কলেজে আসলে আমার সময় খুব বেশি একটা ভালো আমার কলেজে যায় লাগতো না, পড়ালেখা খুব একটা ভালো মনে হতো না, আমি নিজে পড়াটাকেই বেশি প্রেফার করতাম। এই জন্য আমি কলেজে প্রথম 2-3 মাস যাওয়ার পর থেকে একটু ফাঁকি দেওয়া শুরু করলাম, মানে যতটুকু না গেলেই না সেটা করছি আর কি। খুঁজে খুঁজে এই জন্য সরকারি কলেজে ভর্তি হয়েছিলাম, যে কলেজে একটু কম চাপ দিবে, পড়ালেখা কম। কিছু কিছু কলেজ আছে দেখবা ভয়ঙ্কর, তোমরা ভর্তি হয়েছো অনেকেই, যে যে কলেজে বেশি পরীক্ষা নেয়, এরকম কলেজ থেকে থেকে ভর্তি হয়েছো, তোমাদের কপালে একটু দুঃখ আছে, এটা আমি আগে বলে দিচ্ছি। দেখবা যে টেস্ট পরীক্ষার পরে তোমাদের আবার মডেল টেস্ট হচ্ছে, ঠিক আছে? তুমি একটু নিজে পড়বা কই, তোমার মডেল টেস্ট দিতে দিতে তোমার জীবন শেষ। টেস্ট পরীক্ষার আগে একটা পরীক্ষা নিচ্ছে, ফার্স্ট ইয়ারে তুমি 3 মাস যাইতে একটা পরীক্ষা নিচ্ছে, মানে পরীক্ষা দিতে দিতে জীবন শেষ করে ফেলতেছে, ঠিক আছে? এরকম কিছু কলেজ আছে, এগুলো অ্যাভয়েড করাই বেটার। তার ভর্তি হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। এই যে নর্ডেম কলেজ তোমাদের সবার প্রিয় কলেজ, এখানে টেস্ট পরীক্ষার পরে মানে কলেজের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নাই, কোনো খোঁজ নাই, বুঝছো? কোনো মডেল টেস্ট হ্যান ত্যান হাবি যাবি কিচ্ছু নাই, এক্সট্রা ক্লাস এক্সট্রা কোচিং এগুলো কিচ্ছু নাই, বুঝছো? এটা বুঝতে হবে। এবং নর্ডেম কলেজের রেজাল্ট ভালো হওয়ার কারণ কি? আমি নিজে নর্ডেম কলেজে পড়ি না, আমার বন্ধুরা পড়ছে, তো বন্ধুদের থেকে আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি আসলে হোয়াই ইট ইজ বেটার, বা কেন এখান থেকে স্টুডেন্টরা বেশি চান্স পায়। কারণ ওখানে একটা ব্যাপার ঘটে, তোমাদেরকে বলি আমি, সেটা হচ্ছে কুইজ। কুইজ নামে একটা ব্যাপার। কুইজ জিনিসটা কি ভাই? কুইজ জিনিসটা হচ্ছে নির্দিষ্ট সময় ইন্টারভালে ওরা কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা নেয়, কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা নেয়, ঠিক আছে? এই পরীক্ষাগুলো ওরা রেগুলার দেয় ধরো, এবং তুমি শুনবা যে এসব কুইজে ওরা মানে হয়তো দেখা যায় 50-এর মধ্যে 5, 10, 15 পাইছে, কিন্তু ওদেরকে রেগুলার পরীক্ষাটা দিতে হয় বাধ্যতামূলক। এই পরীক্ষায় মানে একটু মান সম্মান বাঁচানোর জন্য ওরা একটু একটু করে পড়ালেখা করে, বুঝছো? এই থেকেই ওরা আসলে আগায় যায়, বুঝছো? এখন কেউ যদি তোমাকে বলে যে একাডেমিক মানে একাডেমিক, অ্যাডমিশন মানে অ্যাডমিশন, সে তোমাকে আসলে ভুল পরামর্শ দিচ্ছে, বুঝছো? একাডেমিক আর অ্যাডমিশন কোনোদিন আলাদা করার সুযোগ নেই। তুমি যখন এটাকে আলাদা করবা তখনই তুমি ধরা খাবা, এটা তোকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কাছে পড়া বেশি মনে হবে, বুঝছো? ক্লিয়ার হিসাব। এখন খেয়াল করো, এই এই কুইজের ব্যাপারটা আমি বগুড়াতে যখন পড়ছি, আমি নিজেও কিন্তু এরকম একটা কুইজের মধ্যে ছিলাম, বুঝছো? ওখানেও এরকম মানে মাঝে মাঝে আমি পরীক্ষা দিতাম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, এবং আমাদের যে কোর্সগুলো আছে কোর্সগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমাদের পরীক্ষা নেই। পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু কিছু কঠিন প্রশ্ন থাকে, কিছু সহজ প্রশ্ন থাকে, কিছু থাকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিছু থাকে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন, যার কারণে তুমি কিন্তু আলটিমেটলি এই কুইজের মধ্যে থাকো। আমি নিজেও এই কুইজের মধ্যে ছিলাম, বুঝছো? তো যার কারণে এই অ্যাডমিশনে রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। এবং রিজবির ক্ষেত্রেও কথাটা কিন্তু সত্যি, রিজবিও যখন ময়মনসিংহ ছিল ওখানেও ওই রকম এই কুইজ টাইপের একটা ব্যাপারের মধ্যে ছিল, পরীক্ষা হইতো, পরীক্ষা দিত, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পরীক্ষা দিত, বুঝছো? এই পরীক্ষাগুলো দিলে তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে। এবং তোমরা জানো কিনা, এবার আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আরটিডিএস, আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা হচ্ছে ডিভিশনাল এক্সাম আয়োজন করছিলাম সারা বাংলাদেশে 10টা জায়গায়। প্রায় এখানে কত রিজবি 15,000-এর উপরে স্টুডেন্ট। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়েছে 18,000 এবং প্রায় 12-13,000 স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে, বুঝতে পারছো?
এবং এই পরীক্ষাটা কিন্তু কেমন ছিল জানো, একদম মেডিকেল স্ট্যান্ডার্ড, মানে মেডিকেল পরীক্ষা যেরকম হয় ঠিক সেরকম। ওএমআর দিছি, ওএমআর এর মধ্যে ওরা 100 মার্কের পরীক্ষা দিছে, তারপরে এবং 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে, কোনো দেখা দেখির সুযোগ নেই, সেট আলাদা আলাদা। এবং পরীক্ষার গার্ড দিছে কারা জানো, আমাদের মেডিকেল কোর্স থেকে যারা চান্স পাইছে। মজার ব্যাপার, দেখছো কত মজার ব্যাপার, তাই না? তোমাদের সময় কিন্তু হবে, 24 ব্যাচ থেকে যেহেতু চালু করছি তোমাদের সময় হবে। মানে তোমার রুমে গার্ড কে দেবে জানো, তোমার রুমে গার্ড দেবে হচ্ছে তোমার এলাকা থেকে চান্স পাওয়া, তোমার এলাকা থেকে আগের বছর চান্স পাওয়া কোন একটা বড় ভাই। তুমি এবং আমরাও থাকবো কিন্তু অবশ্যই, তুমি এবং ওই বড় ভাই দেখবো তোমার স্কুল কলেজের সিনিয়র। কি মজার ব্যাপার, তাই না? তুমি ওখানে পরীক্ষা দেবা, কি একটা কনফিডেন্স আসবে তোমার মধ্যে যে এই তো আমার বড় ভাই, তাই না? যেমন আমি বগুড়া যখন পরীক্ষা নিতে গেছি, তখন মনে করো ওখানে কে কনফিডেন্স ছিল, আমি ছিলাম। আমি ওদেরকে বলছি, দেখো আমি হচ্ছে বগুড়া জেলায় ছিলাম, আজিলক কলেজ থেকে পড়ে আসছি, তোমরা কে কে আছো? সবাই হাত তুলছে, তাই না? তার মানে কি, ওদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করে দিয়ে এসছি যে দেখো আমি যদি পারি এখান থেকে চান্স পেতে, তুমিও পারবা। সোজা হিসাব। আমার সময় কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে আমার দেখা প্রথম ডিএমসিএন কিন্তু আমি নিজেই, তাই না? তো এখন এটা তোমাকে বুঝতে হবে যে এখন তোমার সামনে এত এত সুযোগ, এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে থেকে কথা বলতেছি, এই যে কথাগুলো, এই কথাগুলো তুমি যদি এখন থেকে ফলো করো, তুমি নিজেকে কোন লেভেলে দেখতে পারবা এটা তুমি কল্পনাই করতে পারতেছো না। ঠিক আছে? তুমি নিজেকে কোন লেভেলে দেখতে পারো এটা তুমি কল্পনাই করতে পারতেছো না। আমরা যখন রোড টু ডিএমসি শুরু করছি, আমাদের এই লেভেলে শুরু করছিলাম হচ্ছে 24 ব্যাচকে নিয়ে মেইনলি। ওরা এবার অ্যাডমিশন দিচ্ছে। তোমরা হয়তো জানো যে আমাদের মেডিকেল অ্যাডমিশন করছে প্রায় 2700-র মতো স্টুডেন্ট আছে, যারা কিন্তু 24 ব্যাচের, বুঝছো? এবং গত বছর 23 ব্যাচ যে ছিল সেখান থেকে প্রায় 700+ স্টুডেন্ট যারা চান্স পাইছে গত বছর, বুঝছো? আমরা বিশাল একটা অডিটোরিয়াম ভাড়া করে কিন্তু ওদেরকে বিশাল একটা সংবর্ধনা দিয়েছিলাম। তোমরা অনেকেই দেখছো বা দেখো নাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আমরা চাই তোমাদেরকে এই একাডেমিক লাইফ থেকেই গড়ে তুলতে, যাতে তোমাদের মধ্যে আমরা সেই সেরা রেজাল্টটা পাই, বুঝছো? 23 হচ্ছে 24-এর রেজাল্ট আরো সেরা হবে। কেন হবে বলো তো? কারণ ওদেরকে আমরা 0 থেকে শুরু করছিলাম, তোমাদেরকে আমরা 0 থেকে শুরু করব। তোমাদের রেজাল্ট আরো ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তুমি আজকে এই কথাটা জানতেছো, কিন্তু 23 ব্যাচকে এই কথা বলছে আমি কবে? এইচএসসির আগ দিয়ে। বুঝতে পারতেছো ব্যাপারটা? এইচএসসির আগ দিয়ে আমি বলছি তোমাদেরকে কেমনে পড়তে হবে, আর তোমাদেরকে বলতেছি তোমরা এখনো কলেজে ক্লাসই শুরু হয় নাই এই লেভেল থেকে। এবং এই যে কথাগুলো, এটা জানার জন্য আমি নিজে মানে এইচএসসি লাইফে কত মানে কষ্ট করা লাগছে তুমি কল্পনা করতে পারবে না। আমি নিজে ওই সময় বড় ভাইও পাই নাই, বগুড়ায় এরকম বড় ভাই কই পাবো? মনে করো বুয়েটেন 1-2 বড় ভাই পাইছি, মানে তাদেরকে দেখে মনে হইতো যে এদেরকে মনে সৃষ্টিকর্তা অন্যভাবে সৃষ্টি করছে আর কি, ঠিক আছে? তো মানে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতাম, ভাই কিভাবে পড়ছেন? ভাই কয়, আরে পড়ছি, সমস্যা নাই, পারবি, আমরা পারছি তোরাও পারবি। এই যে বলছে আমরা পারছি তোরাও পারবি, এই কথাটা যে বলছে, এটা শুনেই মনে করো লেভেল হয়ে গেছে বুস্ট। আবার কিছু কিছু লোক ছিল, এরা একটু খারাপ ছিল, এরা বলছে যে আমি ম্যাথের 7টা বই পড়ছিলাম, এদেরকে পরবর্তীতে গুলি করতে ইচ্ছে হয়েছে, বুঝছো? কারণ ম্যাথের কোনোদিন 7টা বই পড়া সম্ভব না। আমি একটা বই পড়ে চান্স পেয়েছি, এবং বুয়েটে যে প্রত্যেকবার টপার হয় সেও 1-2টা বই পড়েই চান্স পায়, বুঝছো? এত লাগে না। এবং ইদানিং তোমরা একটা জিনিস খেয়াল করবা যে বিভিন্ন জায়গায় এই যে আইআইটি, নিট, এসবের মানে ভারতীয় যে অ্যাডমিশন টেস্ট, এগুলোর প্রশ্ন সলভ করে, এগুলোর বই সলভ করে, এগুলো যদি করতে দাও তাহলে জীবনে তীব্র ধরা খাবা, বুঝছো? একদম তীব্র, যার পরে আর ধরা নাই, বুঝছো না? আমি এগুলো পড়ি নাই, এগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল সবই, ঠিক আছে? এগুলো আমি দেখছি কি আছে না আছে, এগুলো আমি পারতাম, সব সলভ করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এগুলো থেকে আমার অ্যাডমিশন টেস্টে কোনো প্রশ্ন আসে নাই, ঠিক আছে? তুমি যদি এগুলো সলভ করতে যাও জীবনে ধরা খেয়ে ধ্বংস হয়ে যাবা, বুঝছো? কাজেই আমি তোমাদেরকে বলবো ব্যাক টু বুক, বই পড়ো। এবং আমি মনে করি রোড টু ডিএমসি ছাড়া তোমাকে অন্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে বই পড়ার ব্যাপারে এত জোর দিবে না, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলবো। তুমি অন্য হাজারো গাইডলাইন শোনো, তোমাকে কেউই বই পড়তে এতবার বই পড়তে পারবে না। বলবে যে আমরা কোর্সে তোমরা জয়েন করো, এই কোর্সের মধ্যে আমরা সুন্দর সুন্দর স্লাইড দিব, এই স্লাইড দেখে দেখে পড়ো, এই স্লাইড থেকে তোমাদের কমন পড়বে, তোমরা বোর্ডে চান্স পাবে, হ্যান ত্যান। আমি এটা বলছি, বই পড়ো, বিগত বছরের প্রশ্ন সলভ করো, ঠিক আছে? এই কাজটা তুমি করো, এই কাজটা করে আমি চান্স পাইছি, তোমরা চান্স পাবো বলে আমি বিশ্বাস করি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে একাডেমিক বায়োলজি কোর্স আর ওয়ান স্টপ বায়োলজি কোর্সের মধ্যে ডিফারেন্স কি? এই
এটা একই একাডেমিক বায়োলজি কোর্সটার নামই আমরা দিচ্ছি ওয়ান স্টপ বায়োলজি। ওয়ান স্টপ ওয়ার্ডটার পেছনে একটা কাহিনী আছে, এটা তোমরা আসলে কালকে আরো ভালো বুঝতে পারবা। ওয়ান স্টপ মানে কি বলো তো? তোমরা হয়তো অনেক সময় অনেক জায়গায় দেখবা যে এটাকে বলে ওয়ান স্টপ সেন্টার, ওয়ান শট না কিন্তু ওয়ান স্টপ সেন্টার। ওয়ান স্টপ সেন্টার মানে কি? যেখানে একটা জায়গায় সবকিছু পাওয়া যায়, যেখানে একটা জায়গায় সব কিছুর সলিউশন পাওয়া যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। তো এটা হচ্ছে আমাদের বায়োলজির একটা ওয়ান স্টপ সলিউশন, যেটা এইচএসসি, মেডিকেল, ভার্সিটি সবকিছু কাভার করে। ঠিক আছে, তোমার নলেজ লেভেলটাকে অন্য লেভেলে বুস্ট আপ করে। ঠিক আছে, এবং আমাদের যারা এই কোর্সে যারা ছিল, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বায়োলজি অলিম্পিয়াডও পর্যন্ত দারুণ রেজাল্ট করছে। এই জন্য এটাকে আমরা কি নাম দিছি? ওয়ান স্টপ। ঠিক আছে, এই তো যাই হোক, আমি যে তোমাদের যে থিওরিগুলো বললাম, এই থিওরিগুলো তুমি যদি জিরো থেকে ফলো করো, তাহলে তোমার পক্ষে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সব জায়গায় চান্স পাওয়া সম্ভব এবং একটা বেস্ট রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমরা ফলো করো, আমি বিশ্বাস করি একটা সেরা রেজাল্ট তোমরা পাবা। আমি একটু ওই যে ইয়ার ব্যাপারটা নিয়ে একটু বলি। রিজবি কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ পড়লে আমাকে একটু জানাস, আর তোমরাও কিন্তু একটু প্রশ্ন করো আমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে। সেটা হচ্ছে আমাদের ফোর্থ সাবজেক্টটা নিয়ে খুবই 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 ইম্পর্টেন্ট। এটা তোমরা হয়তো এখনো বিষয়টা অনুধাবন করতে পারতেছো না। এইচএসসির ম্যাথ কিন্তু অতটা সহজ না। ভাইয়া তোমার তো মনে মনে বলতেছে, ভাই আপনি মনে ম্যাথ ঠিক মতো পারেন নাই বা করেন নাই, এই জন্য আপনি বলতেছেন এটা এত সহজ না। যাই হোক, আমি কিন্তু আমার ম্যাথ মেইন সাবজেক্ট ছিল, বুঝছো? যাই হোক, তো এই যে ফোর্থ সাবজেক্টটা তুমি কোনটা নিবা? যেটা তুমি ভালো পারো, যেটা তুমি ভালো পারো। ঠিক আছে, আচ্ছা কি কি অপশন আছে এখানে? মেইনলি বায়োলজি আর ম্যাথ। ঠিক আছে, আরো কিছু আছে, ও স্ট্যাটিস্টিক্স আছে, আরো কি কি সব আছে, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং ইত্যাদি ইত্যাদি আছে। তবে আমরা এই দুটার মধ্যেই থাকার চেষ্টা করব আসলে, কারণ এই দুটার মধ্যে থাকার কিছু সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে, ভাই আমি বুয়েটে পড়তে চাই, আমি বুয়েটে পড়তে চাই। ঠিক আছে, আমি ফোর্থ সাবজেক্ট কি নিব? তুমি ফোর্থ সাবজেক্ট এই দুটার যে কোনোটা নিতে পারো। মানে তোমার যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথও হয়, তাও তুমি বুয়েটে পড়তে পারবা, কোনো সমস্যা নাই। আমি ক্লিয়ার করতে পারছি? তোমার যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথও হয়, তুমি বুয়েটে পড়তে পারবা, কোনো সমস্যা হবে না। তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি, তুমি বুয়েটে পড়তে পারবা, কোনো সমস্যা হবে না। তার মানে এই দুটো সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটা নিলেই চলবে। ভাই আমি মেডিকেলে পড়তে চাই, আচ্ছা আমি যেহেতু ডিএমসিতে পড়ি, আমি ডিএমসি লিখলাম, তোমরা আবার অন্য কিছু মনে করো না। ঠিক আছে, খেয়াল করো, আমি ডিএমসিতে পড়ছি, ভাই ডিএমসিতে পড়তে চাই বা মেডিকেলে পড়তে চাই, আমি আমার কি বায়োলজিটাকে মেইন সাবজেক্ট বানাতেই হবে? না, বানাইতে হবে না। এই যে তোমার সামনে যে অন্তর ভাই দাঁড়ায় আছে, তার ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি। আমি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হওয়ার পরেও আমি ঢাকা মেডিকেলে পড়ছি, পাশ করছি, ডাক্তার হয়ে বেরো এসেছি, এখন কাজ করি এনে ডাক্তার হিসেবে। তাহলে সোজা হিসাব বুঝতে পারছি যে তাহলে আমি বুয়েট বা মেডিকেলে পড়তে চাই, এখানে আমার ফোর্থ সাবজেক্ট কোনো ম্যাটারই করে না, আমি দুটার যে কোনো একটা ফোর্থ সাবজেক্ট বানাবো, তাহলে আমার কাজ শেষ। তাহলে ভাই এটা নিয়ে এত গুরুত্ব দিয়ে যেহেতু কথা বললেন, তাইলে আমাদেরকে এটা একটু বলেন যে ভাই এই যে ফোর্থ সাবজেক্ট যে ব্যাপারটা আছে, সেটা গুরুত্ব কই রাখে? এটার গুরুত্ব রাখে হচ্ছে ভার্সিটিতে। ভার্সিটির মানে প্রতিনিধিত্বকারী হিসাবে আমি ঢাকা ইউনিভার্সিটির কথা লিখলাম, আমাদের সবার পছন্দের বিশ্ববিদ্যালয়, আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে কি, তুমি যদি এখানে, তোমার মনে রাখতে হবে, তোমার মেইন সাবজেক্ট যদি ম্যাথ হয়, তাহলে তোমাকে ম্যাথ অবশ্যই আনসার করতে হবে অ্যাডমিশন টেস্টে, বুঝছো? আর তুমি কি করতে পারো, ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তুমি বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ আনসার করতে পারো, বাংলা বা ইংলিশ আনসার করতে পারো। ঠিক আছে, আবার ধরো তোমার বায়োলজি হচ্ছে মেইন, ধরো তোমার বায়োলজি হচ্ছে মেইন আর হচ্ছে ম্যাথ হচ্ছে ফোর্থ, সেক্ষেত্রে তুমি ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংলিশ আনসার করতে পারো। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কি ভাই? আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু করে বলি, আরেকটা ব্যাপার হচ্ছে, ধরো কিছু কিছু সাবজেক্ট আছে যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টপ প্রায়োরিটি। যেমন আমি তো তোমাকে বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে ফার্মেসি,
মাইক্রোবায়োলজি, এরকম কিছু কিছু সাবজেক্ট আছে। আবার কিছু আছে ইঞ্জিনিয়ারিং বা ম্যাথ। ধরো তুমি ম্যাথ আনসার করো নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো বা ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো, টপ সাবজেক্টগুলো, সেগুলো তুমি কিন্তু পাবা না। মানে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা না, তুমি সিএসসি পাবা না, তুমি ফিজিক্স পাবা না, সোজা হিসাব। আবার ধরো আরেকটা জিনিস, ধরো তুমি বায়োলজি দাগাইলা না, সেক্ষেত্রেও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা না, মাইক্রোবায়োলজি পাবা না, ফার্মেসি পাবা না, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট। এগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে তাদের ড্রিম সাবজেক্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তার মানে তোমাকে কিন্তু এই জন্য এইটা একটু সচেতন থাকতে হবে যে তুমি কোন সাবজেক্ট নিচ্ছ। অনেকেই মানে তোমাদের সাবজেক্ট চয়েস কিন্তু দেরি আছে, এখনই না। তো তুমি এখন থেকেই আসলে একটু ডিসিশন নিয়ে ফেলবা যে তুমি আসলে ম্যাথ বা বায়োলজি কোনটা বেশি ভালো পারো। এবং এবং এখনই তুমি ধর একটা দুটো চ্যাপ্টার করার পরে তুমি একটু ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একটু দেখলা যে তুমি ভার্সিটির প্রশ্নগুলো সলভ করতে পারো কিনা। যদি দেখো তুমি পারতেছো মোটামুটি ভালো, তাহলে তুমি ম্যাথ মেইন সাবজেক্ট বানাও। আর যদি সেটা না হয়, তুমি যদি বায়োলজিতে ভালো হও, তাহলে তুমি বায়োলজিকে মেইন সাবজেক্ট বানাও। ঠিক আছে, তবে বায়োলজি এক্ষেত্রে তুলনামূলক সহজ, কারণ রোটোডিএমসি তোমাদেরকে পড়াবে, এই জন্য এটা সহজ, সোজা হিসাব, বুঝছো না? যদি বুঝে পড়ো তাহলে এটা সহজ। এবং বায়োলজি যে মুখস্থ করতে হয় এই ব্যাপারটা থেকে আমরা আসলে সম্পূর্ণরূপে তোমাদেরকে বের করে নিয়ে আসতে চাই। এবং কেমিস্ট্রিও তাই, বুঝছো? কেমিস্ট্রিতেও ব্যাপারটা সেই। কেমিস্ট্রি আমরা যেহেতু তোমাদেরকে বই ধরে ধরেই পড়াই। আর একটা থাকতেছে যে ইংরেজি, তাই না? ইংরেজিরও কিন্তু একটা মানে সম্পর্কে একটু হালকা গাইডলাইন দিব, যদিও মইনুল ভাইকে বলবো তোমাদের জন্য আলাদা একটা এইচএসসি 26-এর জন্য আলাদা একটা ইংলিশ সেশন নিতে, কারণ তোমরা জানো আমাদের ইংলিশেও কিন্তু একটা বড় দখল আছে। আমাদের একটা ইংলিশ ব্যাচ আছে, নাম হচ্ছে ইংলিশ প্রো নামে। তো ইংলিশটাও কিন্তু আমরা প্রথমে আগে টেক্সট বুক পড়ি। তোমরা জীবনে মনে ইংলিশ টেক্সট বুক কিনোই নাই, কিন্তু আমাদের কোর্সে আমরা ইংলিশটা তোমাদেরকে প্রথমে আগে টেক্সট বুক পড়াইনি, তারপর ওখান থেকে ভোকাবুলারি দেখাই। তুমি আগে কি করবা, ওই যে সিন কম্প্রিহেনশনের জন্য প্যাসেজ গুলো পড়বা, প্যাসেজটা দেখবা, ওখান থেকে ভোকাবুলারি দেখবা, এবং তারপরে আমাদের যে মডেল টেস্টের বইগুলো আছে ওই বইগুলো থেকে সুন্দর মতো সলভ করবা। এটাই হচ্ছে ইংলিশ পড়ার স্ট্র্যাটেজি। কিন্তু তোমরা কি করো, এই প্রথম দুটাকে বাদ দিয়ে শুরুই করো হচ্ছে মডেল টেস্ট থেকে, ওই যে অ্যাডভান্স বইটা থেকে তোমরা হচ্ছে মডেল টেস্ট সলভ করো শুধু। কিন্তু তোমরা ভোকাবুলারি জানার চেষ্টা করো না, ওই প্যাসেজটা একবার সুন্দরভাবে পড়ার চেষ্টা করো না, ওই প্যাসেজের মধ্যে কি গ্রামার আছে এটা বোঝার চেষ্টা করো না। এবং অ্যাডমিশন টেস্টে দেখা যায় এই যে প্যাসেজগুলোর মধ্যে থেকে অনেক টাইপের গ্রামার, ভোকাবুলারি এগুলো কিন্তু আসে, তোমরা এগুলো ঠিক মতো মানে আনসার করতে পারো না। সেক্ষেত্রে বুঝতে পারছো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আরো গুরুত্ব দিয়ে বুঝতে হবে। একজন বলছে, ভাইয়া আপনি বুয়েট এবং ডিউর জন্য কোন কোশ্চেন ব্যাংক পড়ছেন? এটা তুমি বাজারে যে কোনো কোশ্চেন ব্যাংক কিনতে পারো, অ্যাসপেক্টের পাওয়া যায়, ঠিক আছে, জয়কলির পাওয়া যায়, বিভিন্ন নামে কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, বিভিন্ন কোচিং এরও পাওয়া যায়, উদ্ভাসেরও পাওয়া যায়, বুঝছো? এই কোশ্চেন ব্যাংক গুলো পুরাতন লাইব্রেরি থেকে তুমি কালেক্ট করতে পারো। তবে যেটাই করো তোমাকে কি করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিতে হবে। আর মেডিকেলের জন্য কি ভাই, মেডিকেলের জন্য আমাদের কোশ্চেন ব্যাংক কিছুদিন মধ্যে আসতেছে, তোমরা সেটা নিবা, ঠিক আছে? কারণ আমাদের বইটা কোশ্চেন ব্যাংক নাই, থাকলে আমাদেরটার নামই বলতাম। আর আমরা যেহেতু বানাচ্ছি এটা অবশ্যই সেরা হবে, বুঝতেই পারতেছো। প্লিজ তুই একটু চলে আয়। ওদের তো অনেক কথাবার্তা দেখলি, ওদের 26 ব্যাচ। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি যেদিন আমি কলেজে ভর্তি হতে গেলাম, ইনস্ট্যান্ট হচ্ছে 4th সাবজেক্টের একটা দিতে হবে, মানে তোকে জানাইতে হবে তোর 4th সাবজেক্ট কোনটা। তো এতগুলো ইনফো কিন্তু আমরা জানি না। আমি কি চিন্তা করলাম, আমি তো মেডিকেলে পড়বো, এটা বোধহয় বায়োলজি কম্পালসারি দিয়ে হায়ার ম্যাথটা বোধহয় এটা নিলে বোধহয় সুবিধা পাওয়া যাবে। দেখ কত কনফিউশন নিয়ে জীবনে আগাইছি, ওরাও কনফিউশন নিয়ে আগাবে, অনেকেই আছে কনফিউশন নিয়ে আগাবে, বুঝবে না। কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি যে যেই পথে তুমি আগাচ্ছ এটা বুঝে আগাও। এইটার অপশনাল নিলে কি সুবিধা অসুবিধা আর কম্পালসারি নিলে কি সুবিধা অসুবিধা এটা বুঝে আগাও। হ্যাঁ, এবং অন্তর্ভাগ কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিল যে এটা আসলে ম্যাটার করতেছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে, তাই না? অন্য জায়গাতে তেমন ম্যাটার করতেছে না। তবে কেউ যদি উস্তাদি করে বায়োলজি না নেও, যে আমি বায়োলজি না নিয়ে অন্য কিছু নিলাম, মেডিকেলে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। হ্যাঁ, আরেকটা ব্যাপার তোমাদের মনে করাই দিতে চাই, বাচ্চারা তোমরা সচেতন, এই জন্যই তোমরা এতক্ষণ ধরে আসো আমাদের সাথে। 24 ব্যাচের অনেকেই তোমরা শুনে খুব ব্যথিত হবে। আমি আসলে তোমরা রুট লেভেলের খবরগুলো সব তোমাদের কাছে পৌঁছায় না। অনেক স্টুডেন্ট তুই জানিস কিনা পরীক্ষা কালকে দিতে যাচ্ছে না, বুঝছিস? মানে জাস্ট ইয়ার ড্রপ দিচ্ছে, কারণ ওরা আসলে তীব্র লেভেলের হতাশার ভিতরে আছে। এখন
আমি জাস্ট তোমাদের এটা বলতে চাই যে তোমরা যদি এরকম একটা সিচুয়েশনে পড়ো এবং কখনো মাথায় এই চিন্তাটা আসে, এটা চলে আসে অনেকের, পড়াশোনা না হইলে মনে করে আমি একটা ইয়ার ড্রপ দিয়ে 1 বছর গ্যাপ দিয়ে পরে পরীক্ষা দিয়ে প্লাস পাই এবং দেন মেডিকেলে পড়ি। আমি তোমার মনে করাই দিতে চাই, ইয়ার ড্রপ দিলে মেডিকেলে অ্যাপ্লাই করা যায় না। তো 26 ব্যাচ তোমরা যারা আছো 26-এ কিন্তু পরীক্ষা দিতে হবে। এখন থেকেই পড়াশোনাটা আগাও। ইভেন তুমি যদি অসুস্থ হয়ে যাও, তোমার যদি পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, নো মার্সি, তুমি যদি 27 ব্যাচের সাথে পরীক্ষা দাও, তুমি কিন্তু মেডিকেলে অ্যাপ্লাই করতে পারবা না। তো এটা একটু মাথায় রেখো। তো 26-এর একটা ফাউন্ডেশন কোর্সের একটা প্রেরণা আমাদের ভেতর ছিল, অন্তর এটার প্ল্যানটা একটু ওদেরকে দিব। আচ্ছা, এটা একটু বলি। সেটা হচ্ছে তোমরা আমাদের যে লাইভটা হচ্ছে এই লাইভের ক্যাপশনে কিন্তু এই গ্রুপের লিংক পাবা, এখানে ক্লিক করে গ্রুপটা জয়েন হয়ে যাও, ঠিক আছে? এখানে আমাদের এই দেখো 26 রিলেটেড যা কিছু হবে সব আমরা এই গ্রুপে শেয়ার করবো। আমাদের যে বড় গ্রুপে সবাইকে নিয়ে আলোচনা হয়, তাই না? তো এই গ্রুপটায় দেখা যায় যে আমরা শুধুমাত্র 26কে নিয়ে কাজ করবো। ওকে, তো তুমি এইটাতে জয়েন থাকবা। এই রুটিনটা তোমাদেরকে একটু দেখাই। এই রুটিনটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। রুটিনে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পারবা। সেটা হচ্ছে এখানে আমরা আজকে দেখো 29 তারিখের কিন্তু শিডিউল দিয়ে দিছি। আমরা একাডেমিক টু অ্যাডমিশন একটা গাইডলাইন দিব। আগামীকাল ওয়ান স্টপ বায়োলজি 3.0 লঞ্চিং লাইভ হবে, মানে বায়োলজিটা আরো কিভাবে ভালোভাবে পড়া যাবে। এবং কালকে কিন্তু রিসবে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বায়োলজিটা কিভাবে পড়বো, আসলে একদম বই ধরে ধরে আমরা ওয়ার্ড ভেঙে ভেঙে যেভাবে পড়াই একদম সেটা দেখাই দেবো। ছোট্ট একটা টপিক পর্যন্ত আমরা কালকে হয়তো পড়ায়ও দিতে পারি, তাই তো? আচ্ছা, 3 তারিখে দেখো একটা বায়োলজি অলিম্পিয়াড আছে। ভাই, এটা তো একটা ঝামেলা হয়ে গেল। আপনারা পরীক্ষা নিতে যাচ্ছেন কেন? পরীক্ষা হচ্ছে মজার পরীক্ষা। আমি জীবনে অনেক 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 অলিম্পিয়াড দিছি, ঠিক আছে? অলিম্পিয়াড দিলে পুরস্কার পাওয়া যায়, ভালো লাগে খুবই। আর এই অলিম্পিয়াডটা কি হবে? তোমার এসএসসি বই। ভাই, আমি এসএসসি বইটা আবার খুলে বসবো পড়তে? না, তোমার পড়তে হবে না। তুমি জাস্ট পরীক্ষাটা দিবা, তোমার কনসেপ্ট কতটুকু আছে এইটুকু আমরা যাচাই করার চেষ্টা করবো। কেমিস্ট্রিও তাই। এরপরে কি আছে? এরপরে দেখো 7, 8, 10, 11 এই দিনগুলোতে কিন্তু আমাদের ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ফ্রি থাকবে। আমরা একটা চ্যাপ্টার তোমাদেরকে একদম ওপেন বা ফ্রি পড়াবো, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। দেখো, প্রথম 2টা ক্লাস নিবে হচ্ছে রিজভি ভাই, পরের 2টা ক্লাস নিবে হচ্ছে শেখ সাদি মোহাম্মদ ভাই, ঠিক আছে? তো এই হচ্ছে। এবং রিজভি ভাই তোমরা জানো মেডিকেলের ফার্স্ট ছিলেন, আর শেখ সাদি ভাই মেডিকেলে 15তম হয়েছিলেন। তো এই দুজন মানুষ তোমাদেরকে এই 2টা ক্লাস নিবে একদম বই ধরে ধরে ভেঙে ভেঙে। এই 4টা ক্লাসের পরে এই চ্যাপ্টার নিয়ে জীবনে আর তুমি কোনো প্রবলেমে পড়বে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বুঝতে পারছো? তো ভাই, শুধু ক্লাস নিবেন, পরীক্ষা নিবেন না। একটা প্রশ্ন উত্তর দেই না মিনিটাই। সাজিয়া নিহা ও বলছে, ভাইয়া বায়োলজি একটা পেজে এত লেখা কিভাবে মনে রাখতে পারবো? সব লাইন কি অ্যাডমিশন ইম্পর্টেন্ট? দেখো, এই প্রশ্নটা আসলে আমারও প্রথম দিকে জাগতো এবং আমি আসলে এই গাইডলাইনগুলো পেতাম না। এবং আমি যেটা করছি পাগলের মতো সব লাইনই আসলে একদম পড়তে পড়তে ভাজা ভাজা করছি। তুমি যেটা করবা, তুমি জাস্ট মন দিয়ে আমাদের ক্লাসগুলো করবা। আমরা যখন তোমাদের ক্লাস নেই, আমাদের মাথায় থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা মাথায় থাকে। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করাই, মেডিকেলের প্রশ্ন সলভ করাই, আমি জানি কোত্থেকে প্রশ্ন আসে। তা আমি যখন পড়াচ্ছি তখন আমি কেন মেনশন করবো না যে এটা এটার জন্য ইম্পর্টেন্ট? আমাদের বইগুলো তুমি যদি দেখো, দেখবা লেখা আছে MAT, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কত সালে আসছে সেটা পাশে লেখা। বুঝছো? কালকে দেখা দেবো সুন্দর। ঢাকা ইউনিভার্সিটিতে কোনটা আসছে গত 2-3 বছরে, এগুলো আমি পড়ানোর সময় সব মেনশন করে দিই। তো তখন তুমি দেখবা যে একটা পারসেপশন হয়ে যাবে বেশ কয়েকটা চ্যাপ্টার দেখার পরে কোন টপিকগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। আর তুমি নিজে তো কোশ্চেন ব্যাংক সলভ করবা এই পাশাপাশি, সেটাও বললাম। এটা করলে আরো ভালো বুঝতে পারবা যে কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? কিন্তু আমরা সব কিছু বুঝবো ইনশাল্লাহ। আর যেটা একদম লাগবে না, যে এটা আমাদের জন্য নট নেসেসারি, আমাদের তো একটা লেভেল আছে, তাই না? যেমন ধরো আমি যদি এখন তোমাদের হিউম্যান বডি নিয়ে, আমরা যদি, যেহেতু আমরা মেডিকেল থেকে পাশ করছি, এটা পড়ানো শুরু করলে আমাদের জায়গা থেকে তো আমরা অনেক ডিপ ডিটেলসে যেতে পারি। কিন্তু সব তো তোমাদের লাগবে না, একটা জায়গায় গিয়ে আমাদের থামতে হবে। এই থামতে জানাটা ইম্পর্টেন্ট। শিক্ষক হিসেবে এই থামতে জানাটা ইম্পর্টেন্ট। কারণ আমি আমার বাহাদুরি দেখাতে গিয়ে তোমার মাথায় তো তথ্য দিয়ে ভারী করতে পারি না। যেটুকু লাগবে এইচএসসিতে এবং অ্যাডমিশনে ওইটুকুই পড়ানো হবে। এবং যেটা একটু বেশি, মানে যারা টপ মোস্ট স্টুডেন্ট, এটাও আমি মেনশন করে দিই যে এটা আসলে সবার লাগবে না। যারা ভালো বুঝতে চাও, যদি কোনো কঠিন প্রশ্ন আসে মেনশন করে কিন্তু বলি, তখন তুমি এখানে একটা ডিসিশন নিবা যে ওয়েদার আমি এটা বুঝবো অথবা বুঝবো না, এই আর কি অন্তর। আর হচ্ছে আমাদের দেখো 13 তারিখ কিন্তু আমাদের একটা পরীক্ষাও আছে, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা, মানে এই চ্যাপ্টারে আসলে মানে আমরা একদম শেষ করে ফেলবো আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে তোমাদের সাথে মোটামুটি আলোচনা। আগামীকালের দাওয়াতটা আগেই দিয়ে রাখলাম, কারণ আগামীকালও কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে। আগামীকাল আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের কোর্সের সম্পর্কে তোমাদেরকে জানাবো ডিটেলস, কিভাবে এবং কিভাবে আমরা বায়োলজিটা পড়ি আসলে,
কিভাবে বায়োলজিটা পড়া উচিত, ঠিক আছে, ওয়ার্ড ভেঙে ভেঙে কিভাবে আমরা বায়োলজিটা পড়া উচিত, এটা একদম বই ধরে ধরে আমরা এটা তোমাদেরকে দেখাবো, রিজভি ভাই দেখাবেন, ঠিক আছে? তো এই সুযোগটা অবশ্যই মিস করবা না, ঠিক আছে? হ্যাঁ, দেখো সব খেলাতে কিন্তু কোচ থাকে। মেসি কিন্তু অনেক ভালো খেলে, স্টিল উনি একজন কোচের আন্ডারে থাকে, তাই না? এবং কোচকে কিন্তু ফলো করে, মানে মান্য করে সবাই, যদিও কোচ মেসির সমান খেলতে পারে না। আর আমি তোমাদের যেটা বলতে চাই, আগামী 2 বছর তোমার একটা টার্গেট নিয়ে আগানো উচিত। টার্গেটবিহীন একটা জীবন, মানে এটা দেখবা যে কোনো গন্তব্যে পৌঁছাবে না আসলে আলটিমেটলি। তো টার্গেট নিয়ে আগাইতে হবে, এবং কোনো একজনকে, কোনো একটা প্ল্যাটফর্মকে মাদার প্ল্যাটফর্ম ধরে আগাইতে হবে, যে আমি বায়োলজির জন্য এটাই শেষ কথা, কেমিস্ট্রির জন্য এটাই শেষ কথা, এখান থেকে আমি এই ভাইয়ারা যা বলে এইভাবে আমি ফলো করব। দেখো, তুমি যদি সারাদিন গান শুনো তাহলে তোমার কানে কানে গান বাজবে। তুমি যদি সারাদিন মানে বন্ধুদের সাথে আড্ডা নিয়ে ব্যস্ত থাকো, কারো পেছনে ঘুরঘুর করো, তাহলে তার ব্যাপার, সেই ব্যাপারগুলোই তোমার মাথায় ঘুরবে। আর তুমি যদি সারাদিন মোবাইলে গাইডলাইন সেশনগুলো দেখো, এই গাইডলাইন সেশনের পরে দেখবা তোমার ভেতরে অল্প সময় হলেও একটা স্পার্ক থাকে। এই স্পার্কটাকে কাজে লাগাও। যদি সেটা তৈরি হয়ে থাকে আজকের লাইফ থেকে, আজকেই এখন তুমি মোবাইল রেখে নিজে একটা স্টার্টিং দাও। বিশ্বাস করো, স্টার্টিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তুমি একবার স্টার্ট না করলে, মানে স্টার্ট করতে পারাটাই একটা বড় অ্যাচিভমেন্ট। তুমি প্রসেসে ঢুকলা, তো তুমি পড়াশোনাটা স্টার্ট করো, একটা টার্গেট সেট করো। আগামী 7 দিন আমি কি পড়বো সেটা টার্গেট সেট করে সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করা শিখে যাও। যারা প্রথমেই কঠোর পরিশ্রম করা শিখে যায় তাদের জন্য শেষে কষ্ট হয় না। আর যারা প্রথম হাওয়া লেগে বেড়ায় তারা কিন্তু শেষে যে একটা লেজে গোবরে অবস্থায় পড়ে। অন্তর আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছে, এখানে 652টা ভিডিও। সব ভিডিও তুমি চাইলে পুরো এইচএসসি লাইফে দেখে শেষ করতে পারবা না। তুমি কি করবা? তুমি হচ্ছে তোমার জন্য কার্যকরী ভিডিওতে যাবা, প্লে লিস্ট অপশনে যাবা, দেখো চ্যানেলে সার্চ করবা রোড টু ডিএমসি, এরপর প্লে লিস্ট অপশনে যাবা। হ্যাঁ, গিয়ে দেখো এখানে জিকেই মানে জেনারেল নলেজ আর ইংলিশের ওয়ার্ম আপ ক্লাস, এগুলো অ্যাডমিশন রিলেটেড, তুমি দেখতে পারো। কেমিস্ট্রি, এটা টার্গেট A+ বাই RTD, আমাদের একটা উইক হয়েছিল 24 ব্যাচের জন্য। এইগুলো হচ্ছে আমাদের একাডেমিক রিলেটেড ক্লাস। কেমন শিওর শর্ট বায়োলজি, এখানে আমরা এটা কি ওরা ক্লাস 10 এর জন্য। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো চ্যাপ্টার গুলা কিন্তু মোটামুটি আসতেছে। রুই মাছ ফুল চ্যাপ্টার আছে, একটা প্লে লিস্ট প্র্যাকটিক্যাল সহ করাই দিছি, ঠিক আছে? তোমরা বোধহয় শুরুতেই রুই মাছ পড়বা না, কিন্তু এই যে একটা ধারণা আছে তোমাদের যে আমি 1 2 3 4 এইরকম সিরিয়াল ধরে আগায় চ্যাপ্টার পড়বো ছোটবেলার মতো, এই ধারণাটাকে ভেঙে দাও। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। বইটার সামনে থেকে পেছন থেকে যেখান থেকে চ্যাপ্টার খুশি নিয়ে পড়া শুরু করতে পারো, বুঝছো? আমি আমার বায়োলজির প্রথম কি চ্যাপ্টার ছিল অন্তর জানিস? জেনেটিক্স। এটা দিয়ে আমি পড়া শুরু করছি, এবং আমি গ্রেটফুল দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার আমার বায়োলজির প্রতি ভালোবাসা জন্মাইছে। আমি যদি কোষে কোষে গঠন দিয়ে চ্যাপ্টারটা শুরু করতাম, আনফর্চুনেটলি আমার বায়োলজি অত ভালো লাগার সম্ভাবনা নাই। জেনেটিক্স পড়ে আমি এত মজা পাইছি, ব্যাপারটা সম্পর্কে জেনে আমার এত জোশ লাগছে। হ্যাঁ, আমি এরপর মোটামুটি আমার এই আগ্রহের ঠেলাতেই আমি বায়োলজি পুরো বই পড়ে ফেলছি, বুঝছো? তো তোমরা জেনেটিক্স দিয়ে শুরু করতে পারো, অথবা আমরা যে প্রথম চ্যাপ্টারটা পড়াবো সেইখান দিয়ে শুরু করতে পারো। স্ক্রল করে তোমরা চলে যাবে হচ্ছে যে দাঁড়াও, মাইকটা বলি। এই যে স্ক্রল করে তোমরা যে জায়গাটায় যাবা সেটা হচ্ছে মেইনলি কই গেল, তোমরা এখানে সার্চ দিতে পারো টার্বো বায়োলজি কোর্স। দেখো সবার উপরে আসছে, দেখছো টার্বো বায়োলজি কোর্স, বা প্লে লিস্টের মধ্যে খুঁজলেও তুমি পাবা। আমি একবারে চলে আসছি আর কি। এই যে দেখো টার্বো বায়োলজি কোর্স, তুমি এর উপরে ক্লিক করো, করলে তুমি দেখবা এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, দেখ 60টা ভিডিও আছে। এই যে দেখো রক্ত সঞ্চালন চ্যাপ্টার, এই যে রিজুয়ের ফেভারিট জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার, তারপরে কি এই দেখো কোষ রসায়ন আছে, কোষ রসায়ন, ঘাস ফড়িং, চলনাঙ্গ চালনা। কোষ রসায়নটা তোমরা শুরুর দিকে করতে পারো, মানে এই চ্যাপ্টারটা একটু কঠিন ভাই, এমন ভাবে সুন্দর করে তোমাদেরকে পড়াই দিতে চ্যাপ্টার একদম টপিক ভাগ করা, কিন্তু দেখছো কার্বোহাইড্রেট, তারপরে এই যে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন আলাদা আলাদা ভাগ করা, টপিক ওয়াইজ ভাগ করা, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারটাকে আমি বায়োলজি একটা মাদার চ্যাপ্টার বলতে পারি। এই চ্যাপ্টারটা না পড়লে তুমি বায়োলজিটা আসলে ঠিক মতো বুঝতে পারবে না। অণুজীব, উদ্ভিদের প্রজনন, নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যু তন্ত্র, তারপরে এই যে কোষ ও কোষের গঠন, ঠিক আছে? এবং এই কোষ ও কোষের গঠনের উপরে আমাদের যে প্লে লিস্টটা, মানে এত এক্সটেন্সিভ প্লে লিস্ট, মানে এই আর কোথাও এক্সিস্ট করে না। এখানে প্রত্যেকটা টপিক দেখো, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, এখানে এমন ভাবে পড়ানো হয়েছে যে কোষ প্রাচীর প্রোটোপ্লাজম থেকে তোমাকে দুনিয়ার কোথাও ঠেকানো আর সম্ভব না, বুঝছো?
এখানে সবার ক্লাস আছে, দেখছো, রিজভি ভাইয়ের ক্লাস আছে, সাদি ভাইয়ের ক্লাস আছে, ইভেন আমার ক্লাসও আছে, ঠিক আছে। তারপরে তোমরা হয়তো অনেকে ফার্স্ট চ্যাপ্টার পড়তে দেয়, খুব বিপদে পড়ছো, ক্রোমোজোম পড়তে দেয়, হয়তো বিপদে পড়ে গেছো, বা হচ্ছে ধরো এখানে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়তে যে বিপদে পড়ে গেছে, এখানে কিন্তু নিউক্লিক অ্যাসিডের ক্লাস আছে আলাদা, রেপ্লিকেশনের ক্লাস, ট্রান্সক্রিপশনের ক্লাস, ট্রান্সলেশনের ক্লাস, এগুলো কিন্তু আলাদা আলাদা করা আছে একদম। তুমি এই ক্লাসগুলো অবশ্যই দেখতে পারো আর কি, এগুলো একদম ফ্রি কিন্তু। আমি জাস্ট একটু বলি, শোনো, জীবনে শিখার অনেকগুলো স্টেজ আছে, ক্লাস করার অনেকগুলো স্টেজ আছে। এই যে ক্লাসগুলো না, এই ক্লাসগুলো কিন্তু তুমি এইচএসসি এর আগে করলে হবে না, এত টাইম তুমি পাবা না। এখন তুমি যদি এখন চিন্তা করো যে ভাই আমি এখন হচ্ছে সংক্ষিপ্ত ক্লাস খুঁজবো, হ্যাঁ 2 ঘন্টার ক্লাসে এক চ্যাপ্টার শেষ করব, আমি নিজেই তো 2 ঘন্টার ক্লাসে কোষে কোষে গঠন পড়াই, আর এইখানে ক্লাস আছে আই গেস কত 12-15 ঘন্টা হবে পুরো চ্যাপ্টারের উপর। তাহলে 15 ঘন্টার ক্লাসে যেভাবে ধরে ধরে বোঝানো সম্ভব, 2 ঘন্টার ক্লাসে এভাবে সম্ভব না। তো 2 ঘন্টার ক্লাস কিভাবে নেন আপনি? আমি যাদের 2 ঘন্টার ক্লাস নেই তারা এই চ্যাপ্টার আগে পড়েছে, অ্যাডমিশনের জন্য নেই। এগুলো কিন্তু আবার দেখো 2 ঘন্টা বা 3 ঘন্টার ক্লাস, এগুলো কিন্তু অ্যাডমিশন রিলেটেড ক্লাস, কারণ এগুলো হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে ছিল, যার কারণে এগুলো আমরা খুব কম্প্যাক্ট নিয়েছি। এবং তুমি তো চিন্তা করছো ভাই এই ক্লাসটা গুলো আমার আইডিয়া হবে কিনা, ডেফিনেটলি তুমি একটা দারুণ আইডিয়া পাবা এই চ্যাপ্টারের উপরে, বুঝছো। এই যে যারা করোনা ভাইরাস নিয়ে বুঝতে অসুবিধা হয়েছে, ব্যাকটেরিয়া ভাইরাস বুঝো না, তারা এই চ্যাপ্টারটা পড়লেই তুমি বুঝে যাবা যে এই ব্যাপারটা কি আসলে, আমাদের বডির ইমিউনিটি কিভাবে কাজ করে, সুন্দরভাবে পড়াইছে, ঠিক আছে। শেষ করে দিলাম তো আমরা ওদেরকে সবকিছু মোটামুটি দেখালাম, কালকে একবার দেখাবো। আরো প্র্যাকটিক্যালি দেখো 26 ব্যাচ তোমরা একটু বন্ধুদেরকে ব্যাপারগুলো জানাও, জাস্ট এটাই বলবো। কারণ আমরা খুব মানে একটু মনক্ষুণ্ণ লাগে যখন দেখি যে আমি কথা বলতেছি, অন্তর কথা বলতেছে, কিন্তু শোনার মানুষ নাই, তখন মনে হয় যে আমরা কেন কথা বলবো আসলে। সামটাইমস ইট ফিলস লাইক মানে এরকম, আমরা যে একাডেমিকের ব্যাপারগুলো নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ না করলেও আমাদের যে খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে এরকম না, কারণ আমাদের অ্যাডমিশন ব্যাচটাই আসলে একটা মানে সর্বোচ্চ বড় ব্যাচ। স্টিল আমরা এখানে একাডেমিকে একটা ভালো চিন্তা ভাবনা থেকে কাজগুলো করতে চাই, কিন্তু কেন যেন মনে হয় যে তোমাদের আগ্রহের জায়গাটাতে খুব বেশি মানে ভাটা পড়ে গেছে, মানে আমরা কি পড়াতে পারছি না, তাহলে গত 8 বছর আমরা আসলে কি করলাম, এই প্রশ্ন জাগে আসলে। এনিওয়ে, তো তোমরা বোধহয় যাত্রাটা শুরু করলেই বুঝতে পারবা, বা আমাদের ফ্রি প্লে লিস্ট গুলাতে ক্লাস টাস করো, তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়াল স্টাডি আসলে কোনটা, এবং অনেকেই তোমাকে হয়তো বা পড়াইতে পারবে, বাট মানে কোনটা লাগবে কোনটা লাগবে না এইটা এই রোটোডিএমসি টিচার প্যানেলের থেকে বেটার অ্যাটলিস্ট বায়োলজিতে মানে অন্য কেউ তোমার দেখাইতে পারবে না। কারণ এইখানে ধরো আমি জাস্ট এটাই বলবো যে টিচারদের সিক্স সেন্স ভীষণ রকমের প্রবল এখানে যারা পড়ায়, এবং এইটা আমার ক্ষেত্রে আমার একাডেমিক লাইফেও এটা খুবই হেল্প করছে। আমি ধরো কখনো কখনো এরকম সিনারিওতে পড়ছি যে আমার 5টা প্রশ্ন পড়ার সুযোগ নেই, আমার 2টা পড়ে যেতে হবে, হ্যাঁ, এবং আমি চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে 2টা পড়ে গেছে এবং কমন পড়ছে। সেই জিনিসগুলো আমি স্টুডেন্টদের পড়াইতে গেলেও দেখি। এনিওয়ে, কথা বললেই কথা পারবে, আমরা আজকের মতো শেষ করছি, অন্তরের কাছে মাইক দিব। তোমরা ভালো থেকো, পড়াশোনায় থেকো, শুরুটা করো আজকে রাতে। অনেক শুভকামনা যারা ছিল, বন্ধুদেরকে একটু জানাইও। আর তোমাদেরকে তো রুটিন দিয়েই দিছি, ওই রুটিন অনুযায়ী পুরো 15 দিন আমাদের সাথে থাকো, অসাধারণ একটা জার্নি হবে আই গেস, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এই যে খেলা দেখা বিসর্জন দিয়ে আমাদের সাথে এই সেশনে ছিল, তাদের জন্য একটা স্পেশাল দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে, ঠিক আছে। তোমরা জীবনের পথে আরো এগিয়ে যাও, এই এইচএসসি লাইফ তোমাদের সহজ করে দিক সৃষ্টিকর্তা, এটাই কামনা করব। আর এখানে এই যে দেখো একজন কমেন্ট করছে, নাম হচ্ছে আহমেদ সাইদ শুভ। এই লোকটা হচ্ছে তোমাদের কি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে, মানে আমাদের বায়োলজি কোর্সে আছে। এই লোকটা হচ্ছে ঢাকা মেডিকেলের ইতিহাসে অন্যতম সেরা স্টুডেন্ট ছিল তার সময়, বুঝছো। এবং সে একজন গোল্ড মেডেলিস্ট। তোমরা অনেক সময় অনেক ডাক্তারের পাশে লেখা দেখো না, গোল্ড মেডেলিস্ট, হচ্ছে গোল্ড মেডেলিস্ট। আমাদেরকে পড়াইতো ভাই, পরীক্ষার আগ দিয়ে মেডিকেলের পড়াইতো। সে হচ্ছে তোমাদেরকে, তাকে ধরে নিয়ে এসেছি তোমাদের বায়োলজি পড়ানোর জন্য, বুঝছো। ক্লাস করলে বুঝবা কি জিনিস, ঠিক আছে। যাই হোক, আর বায়োলজি কিভাবে পড়বো এটা নিয়ে কিন্তু আগামী কাল আসলে আরো ইন ডেপথ কথাবার্তা হবে। ওকে, তাহলে আগামীকালের জন্য দাওয়াত রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন গুড বাই।